এমনিতে পড়াশোনা বাড়িতে হচ্ছে, ক্লাস শুরু করবো যে টিভিএসসি পড়াবো ওখানে। টিভিএসটা আমাদের পড়তে হবে। তো বাকি সব কিছু ঠিকঠাক তো? পড়াশোনা সব চলছে, সব ঠিক আছে? কি ব্যাপার তোমাদের, কি খবর তোমাদের? বলো। আগের দিন আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্যালেন্সড। এখানে intersection W is balanced evaluate। সাবজেক্টের কোনো অসুবিধা হচ্ছে না তো? সব তো বুঝতে পারছিস কি হচ্ছে? এটার বারবার জয়েন হচ্ছে, বাদ চলে যাচ্ছে। হ্যাঁ দাদা, বিএড এর এক্সাম থাকার কারণে এক সপ্তাহ পড়া হয়নি কিছু। আচ্ছা ঠিক আছে, সে তো কি আর করবি। বিএড তোর কমপ্লিট হয়ে গেল তো? চার চার বছর, দুই না, বছর? আমার তো এই ফার্স্ট সেমিস্টার হলো। ফার্স্ট সেমিস্টারটাই হয়তো অনেক লেট করেছে। ফার্স্ট সেমিস্টার তো বাপ, কিন্তু ফার্স্ট সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টারের জায়গায় হচ্ছে রে। হ্যাঁ সেটাই, জুনের মধ্যে আমাদের বিএড কমপ্লিট হবে, মানে 2026-এর এই জুনের মধ্যে আমাদের এখন 3টে সেমিস্টার হবে। আচ্ছা, এবার তাহলে তো একটুখানি দেখবি দুটো সেমিস্টারের মাঝখানে তেমন গ্যাপ পাবি না, ওই অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে চলে যাবে। হ্যাঁ সেটাই, প্রচুর টাইম যাচ্ছে। অ্যাসাইনমেন্ট একটা সহজ কথা, আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম। একদমই তাই, একটা আমাদের একটা সেমিস্টারে 7টা করে প্র্যাকটিকাম আছে, তার জন্য 60 পাতা 70 পাতা করে লিখতে হচ্ছে একটা প্র্যাকটিকামে। হ্যাঁ, প্র্যাকটিকামই বলে বটে। তো একটা যন্ত্রণা। মানে অ্যাকচুয়ালি কিছু প্র্যাকটিকাম আমি দেখেছি নিজে প্র্যাকটিকামে, হ্যাঁ পড়লে তোর মনে হবে যে ঠিক আছে, যে পড়ছে সে বুঝবে যে না ঠিক আছে, এখান থেকে অন্তত টিচিং এর ব্যাপারে একটা একটা আইডিয়া পাওয়া যাবে, বাট ইট ইজ বোগাস। ঠিক আছে, টিচিং অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল কাজ, সেটা আর আমার কথা। আমাদের কলেজ থেকেই তো পিডিএফ প্রোভাইড করে, সেটা দেখে দেখে শুধু টুকে যাওয়ার মতো ব্যাপার। কি বলবো, আমার কথা আসতে আসছে। না তো, আমার কাছে ঠিকঠাকই আসছে। তাহলে তোর নেটের সমস্যা আছে ঋত্বিক। একজনের কাছে ঠিকঠাক যাচ্ছে মানে আমার নেট ঠিক চলছে। এটা একটা সমস্যা, মানে এটা একটা ওয়েস্ট অফ টাইম আমার। টোকা মানে এর থেকে মানে লোকজন কি করে আমি দেখেছি, আমি কিছুজনকে চিনি, তারা আবার অন্য একটা লোককে জোগাড় করে, তাকে বলে যে লিখে দাও প্রত্যেকটা প্র্যাকটিকামে 500 টাকা করে না 300 টাকা করে দিয়ে দেয়। হ্যাঁ এসবও একদমই আছে, ঠিক। এসবও আছে, বাপরে। শুধু পরীক্ষা হলে গিয়ে বসতে হবে তাহলেই পাস হয়ে যাবে। না দাদা, সেটাও না, আবার পরীক্ষার হলের জন্য না আমাদের 100 জনের মতো স্টুডেন্ট আছে, তার মধ্যে 90 জন টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছে, মানে 1700 1800 এরকম, যার কাছে যেমন নিচ্ছে এরকম টাকা দিয়ে তুমি এবার বই দেখে পরীক্ষার হলে এক্সাম দিতে পারো। আমরা মাত্র 10 জনের মতো শুধু টাকা দিইনি। কি বলবো, দারুণ ব্যাপার। মানে এমনকি বিএড যারা হচ্ছে। টাকা দিচ্ছে না তাদের উপর, এই যে 10 জন টাকা দিচ্ছে না তাদের উপর প্রচন্ড প্রেসার, এত প্রেসার ক্রিয়েট করছে, মানে তাদেরকে একদম এক ঘরে বলে না, ওইরকম এক ঘরে করে দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ বুঝতে পারছি, 10 জন টাকা দিচ্ছে না, তারা অ্যাকচুয়ালি চাইছে, কি বলবো, এর যদি কিছু মানে এরা যদি কোনোভাবে টাকা দিয়ে দেয় অ্যাটলিস্ট, টাকা দিয়ে করিয়ে নেয়, হচ্ছে না পাচ্ছে না। অ্যাকচুয়ালি এভাবে হয় না, এটা এটা কোনো সিস্টেম না। বিএড হচ্ছে সহজ কথায় টাকার খেলা, এখন যা দাঁড়িয়েছে কি। প্রাইভেট বিএড কলেজগুলো তাই, আর যেগুলো গভর্নমেন্ট সেগুলোতে আবার প্রচুর অন্য রকমের চাপ। ব্যাপার, কি আর করা যাবে।
এইভাবে বিএড মানে বিএড এমন একটা করেছে, বিএড কালচারটাকেই তুলে দেওয়া উচিত। একটা এমএসসির সাথে একটা 1 বছরের কোর্স জুড়ে দেওয়া উচিত, যে এমএস যেমন আমি অ্যাকচুয়ালি এটা আমি নিজে থেকে বলছি না, আমি যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, যেখানে কলকাতায়, যেখানে প্রচুর ফরেন ইউনিভার্সিটি এসেছিল, তারা কিভাবে রিক্রুটমেন্ট করে তাদের রেসপেক্টে, মানে মাস্টার্স এ পিএইচডি তে কিভাবে হয়। তো আমি সেটা জানছিলাম আর কি, যে ওদের থেকে তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ফলে আমার তো সেই তখন শুধু জানা ছাড়ার কোনো অপশন নেই। তো আমি ফার্স্ট ইয়ারে ওদের থেকে শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই, যে ফরেনে প্রথমত মাস্টার্স কালচারটা আলাদা, মানে মাস্টার্স বলে এভাবে কিছু নেই। গ্রাজুয়েশন 4 বছরের গ্রাজুয়েশন ডিগ্রি যেটা এখন ইমপ্লিমেন্ট করছে, তারপরে পিএইচডি গ্রাজুয়েশনের থিসিস জমা দিতে হয়, এবং সেই থিসিসের রেসপেক্টে পিএইচডি তে অ্যাকচুয়ালি অ্যাডমিশন ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়া হয়। আর মাস্টার্স যদি কেউ করতে চায়, মাস্টার্স এর ক্ষেত্রে যেটা হয় 2 রকমের, একটা হচ্ছে মাস্টার্স ইন প্লাস টিচিং, ঠিক আছে, মাস্টার্স প্লাস টিচিং, আর একটা হচ্ছে মাস্টার্স প্লাস রিসার্চ, দুটো স্কোপ আছে। তো যারা মাস্টার্স প্লাস টিচিং হয় তাদের অ্যাকচুয়ালি সেমিস্টার সেকেন্ড ইয়ারের পরে ওদেরকে কিছু আলাদা করে সাবজেক্ট, মানে ওই পেডাগজিক্যাল নলেজ আর কি, টিচিং অ্যাপ্রিসিয়েট, এগুলোকে ইনক্লুড করা হয়। ঠিক আছে, তাদেরকে দিয়ে সেমিনার নেওয়ানো হয়, প্রেজেন্টেশন নেওয়ানো হয়। আর যারা রিসার্চ করবে তাদেরকে রিসার্চ পেপার দেওয়া হয়, সেখান থেকে তাদেরকে থিসিস তৈরি করতে বলা হয়। ঠিক আছে, রিসার্চ পেপার, রিসার্চ আর্টিকেল রিভিউ করা, যেরকম আমি তোদেরকে বলেছি যে দেবো আমি রিসার্চ, তোদেরকে কি বলে প্রপোজাল লিখতে দেবো, সেগুলো করানো হয়। তো একদম দুটো সেকশন বাইপার্স হয়ে যাচ্ছে। তো আমাদেরও সিস্টেম অ্যাকচুয়ালি এত গভর্নমেন্ট কলেজে প্রচুর টাকা তো সরকারের কাছে যাচ্ছে, ফলে সেই জন্য এই প্রাইভেট কলেজগুলো উঠছে না। মাঝে গত 1.5-2 বছর 3 বছর আগে হঠাৎ ওই ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোতে ফরেনে কোনো নেট গেট নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো ইকুইভ্যালেন্ট কিচ্ছু নেই। ওটাই ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি, মানে মাস্টার্স কমপ্লিট করার পরে মাস্টার্স রিসার্চ করলো, ওটাই ইকুইভ্যালেন্ট। এখানে বেকার করে রেখেছে, বলছে কেউ যদি ফরেন থেকে পিএইচডি করেও আসে তাহলেও তাকে এখানে নেট দিতে হবে। কি রকম নিয়ম, কি রকম নিয়ম এটা, আমি তো বুঝেই উঠতে পারি না। কেউ বিদেশ থেকে বলছে, কেউ কেউ সাপোজ ধরে নে কেউ থেকে পিএইচডি করছে, এডিনব্রা থেকে পিএইচডি করছে, তাকে সে ওখান থেকে পিএইচডি করে এখানে একটা বড় আইআইটি তে জয়েন করতে চায়, তাকেও নেট পরীক্ষা দিতে হবে, তাকে নেট এলএস কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই না করলে গেল, এ কি 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 এরা কোত্থেকে আসছে? এটা একটা রুল করেছে, এটা রুল, নেট ইজ ম্যান্ডেটারি ইভেন ফর, মানে যারা ফরেন পিএইচডি করছে দিয়ে এখানে পড়াতে চায়, প্রফেসরশিপ চায়, নেট ইজ ম্যান্ডেটারি, নেট এলএস তাকে পেতেই হবে। কিরকম রুল ভাই, ভয়ঙ্কর। ফরেনেও পড়বো, আবার এখানে নেটও দেবো, নেট এবার লাগছে না, নেট স্বাভাবিক ব্যাপার, নেট অনেকেরই হয় না। আমি এমন অনেককে চিনি, ঠিক আছে, যারা বিশাল উঁচু পর্যায়ে আছে, বিশাল রিসার্চ করেছে, তাদের নেট নেই, পায়নি পরীক্ষা দিয়ে। ঠিক আছে, আমরা ভাবি যে বাবা নেট পাচ্ছে না, কোনো নলেজ নেই, না না, নলেজের সাথে নেটের কোনো যোগাযোগ নেই। কদিন আগে আমি এখানে প্রফেসর রুচি দাসের সাথে কথা বলছিলাম, উনি আমাদের উনি কোর্স ওয়ার্কে ক্লাস নিতেন, আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক। তা আমি ওনার রুমে গেছিলাম, আমার আরেকটা পেপার, ওটা ডিনামিক্যাল সিস্টেমের ওপরেই, উনি ডিনামিক্যাল সিস্টেমে কাজ করেন, তো আমি ডিনামিক্যাল সিস্টেমের সাথেই একটা পেপার বার করছি। তো উনি আমাকে নিজেই বলেছিলেন যে ইন্ডিপেন্ডেন্টলি করো, তো ওনার দ্বারা মোটিভেট হয়েই আর কি। তো তখন উনি আমাকে বললেন যে এখানে সব বাজে সব লোকজন আছে, যারা নেটে র্যাঙ্ক করেছে, একটা সিকোয়েন্সের ডেফিনেশন বলতে পারছে না, ভাবতে পারো? ঠিক আছে, ফলে নেট হচ্ছে একটা জঘন্য, জঘন্য ব্যাপার। মানে নেট একটা ন্যাশনাল লেভেল পরীক্ষা, যেটা ম্যান্ডেটরি পরীক্ষা, সেখানে লোকজন র্যাঙ্ক করছে কিন্তু সামান্য বেসিক আইডিয়া দিতে পারছে না ইন্টারভিউতে, ধরো ইন্টারভিউতে বলতে পারছে না কি হচ্ছে, কোত্থেকে আসছে, কিন্তু নেটে র্যাঙ্ক করেছে। এই তো অবস্থা, ওটা কোনো ম্যাটারই করে না। এটা এখন আমাদের এখানে তো সব করে দিয়েছে, যাই হোক, সেটা ডিফারেন্ট একটা ইস্যু, আমাদের দিতেই হবে, আমরা ভারতবর্ষে থাকি। না টিআইএফ আর একটা প্রাইভেট অর্গানাইজেশন, সেটা করা হবে না।
টিআইএফআর এর স্ট্যান্ডার্ডটা ভালো, কিন্তু টিআইএফআর এটা প্রাইভেট অর্গানাইজেশন, যেহেতু গভর্নমেন্ট এডেড, তো টিআইএফআর এক্সামটা প্রাইভেটলি অর্গানাইজড হয়, তো সেটা এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই হচ্ছে সিস্টেম। এবার আমার মনে হয় যে এখানে মাস্টার্স এর সাথে একটা 1 বছরের এক্সট্রা বিএড, মানে মাস্টার্স করে আইদার বেরিয়ে যাও, আর নাহলে ওই 1 বছরের একটা বিএড কোর্স করো ওর সাথে, মানে একটা দুটো সেমিস্টার এক্সট্রা পড়ো, তাহলেই ঝামেলা মিটে যায়। কিন্তু তাতে তো আর কি সরকার চলবে, এত প্রাইভেট বিএড কলেজ প্রচুর টাকা পাচ্ছে। মাঝে 2000 প্যান্ডেমিকের পরে পরে তো বিশাল ঝামেলা ফামেলা লেগেছিল, অনেকের বিএড এর লাইসেন্স চলে গেছিল, তারপরে সব টাকা দিয়ে টিয়ে স্টেট ইউনিভার্সিটি থেকে দয়া করে টাকা দিয়ে তারা নিজের লাইসেন্স কোনোভাবে বাঁচিয়েছে। তো ভয়ঙ্কর এসব। সহজ কথায় বিএড হচ্ছে টাকার খেলা। তুমি লাখ টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, শুধু টাকা। ওই 1 লাখ আচ্ছা টাকা দাদা বলছি, হ্যাঁ বলছি যে দাদা ওই ডাব্লিউবি সেট বলে একটা পরীক্ষা হয়, ওটাও কি মানে নেট ধরে ওয়েস্ট করতে বেঙ্গল হবে? সেট। ওটা দিলে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সেট, শুধু ওয়েস্ট বেঙ্গল সেট না, অনেক অনেক স্টেটেরই সেট হয়, মধ্যপ্রদেশের হয়, হরিয়ানার হয়, উত্তরপ্রদেশের হয়, অনেকের সেট আছে। আহ, তো সেট এক্সামের পারপাসটা অ্যাকচুয়ালি না, ওইটা তোমার নেটের এলিজিবিলিটিকে ডিটারমাইন করে না। ঠিক আছে, মানে তুমি সেট দিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গলে ওটা ওটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। ঠিক আছে, ওরা ওয়েস্ট বেঙ্গল WBCSC কলেজ সার্ভিস কমিশন, ওটা ডিসেম্বরে যেটা হয়, এবারে 14ই না 17ই ডিসেম্বর আছে, একটা রবিবার করে এটা পরীক্ষাটা হয়। তো ওটা অ্যাকচুয়ালি মাস্টার্স কে মানে ওটা একটা ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোতে চান্স পাওয়ার, মানে ওই 15,000 টাকা দিয়ে তোমাকে রাখবে। ঠিক আছে, ওই চান্স পাওয়ার জন্য ওটা, ওটার ইন্টারভিউ এর কোনো মাথা মুন্ডু নেই। হ্যাঁ, কারণ 2024-এর পরীক্ষা দিচ্ছ, তখন ইন্টারভিউ চলছে 2020 আর 21-এর ব্যাচে। তো ওর ইন্টারভিউ নাও আসতে পারে, নাও ডাক আসতে পারে। তুমি আজকে ইন্টারভিউ দিলে, হ্যাঁ তো কম, আরো কম দেয়, 15,000 টাকা তো শ্রীরামপুর কলেজে দিচ্ছে, আমারই বন্ধুকে দিচ্ছে, সুবর্ণ। ও কম, ও সায়েন্স নিয়ে 11-12 8,000ও পড়েছিল। দেয়। এই হ্যাঁ হ্যাঁ, বিদ্যাসাগর, হ্যাঁ কোন একটা ইউনিভার্সিটি শুনছিলাম 8,000 দিচ্ছে। 8,000 দেয়। তো ওখানে ওই আহ, ও সায়েন্স নিয়ে পড়েছিল 11-টা, তারপরে ও কমার্সে শিফট করেছিল। ওর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, ফলে ও শ্রীরামপুর কলেজ থেকেই কমার্স নিয়ে পড়েছিল। তারপরে কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে কমার্সে ওর খুব দুটোতেই ফার্স্ট ক্লাসের ওপরে ভালো নাম্বার, ফার্স্ট ক্লাসের ওপরে যথেষ্ট ভালো নাম্বার আছে। তো আমার আমার বন্ধু আর কি, আমার ভাই বলতে পারিস, ভাইয়ের মতো। তো খুব ক্লোজ বন্ধু, খুব ছোটবেলাকার বন্ধু, স্কুলের বন্ধু। তো এখন প্রতিদিনই কথা হয়। মানে ওর নাম সুবর্ণ চক্রবর্তী। তো ও শ্রীরামপুর কলেজেই জয়েন করেছে গত আগের বছরে। তো ওকে 15,000 টাকা করে দেবে, কিন্তু ওর পড়ানোর এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই বাহানা, এটাই যা। ঠিক আছে, আর একটা সম্মানও আছে শ্রীরামপুর কলেজে, পরে যদি আরো 5-10 বছর কাজ করার পর ওকে পার্মানেন্ট করে দেয়, তাহলে তো দারুণ ব্যাপার। ঠিক আছে, এইটাই হচ্ছে একটা স্কোপ। এমনিতে ইন্টারভিউ এ WBCET এর কোনো ঠিক নেই, মানে হতেও পারে, নাও হতে পারে। 2024 সালের ইন্টারভিউ চলছে, 2024-এর পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ চলছে 2020-21 ব্যাচে, মানে সেই সময়টা। সিমিলারলি 2025-এরও ডেট চলে এলো। এই পরীক্ষা হয়ে যাবে, তুই সেটার এলিজিবিলিটি পেলি আর কি, কিন্তু ওটা নেট ইকুইভ্যালেন্ট নয়। মানে তুই ওটা ওয়েস্ট বেঙ্গলেই ইউজ করতে পারবি, বাইরে ইউজ করতে পারবি না। ঠিক আছে, ওটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ইউজ করা যাবে, ওয়েস্ট বেঙ্গল কলেজগুলোর জন্য, ইউনিভার্সিটি কলেজগুলোর জন্য। ইউনিভার্সিটি তো ছেড়েই দে, কলেজগুলোর জন্য। ঠিক আছে, ইউনিভার্সিটিতে ওর কোনো ভ্যালু নেই, কলেজগুলোর জন্য তুই ইউজ করতে পারিস। ওটা নেট দিলেও ইউজ করতে পারিস, নেট এলএস থাকলেও তুই ওই সেটেদের লোকেদের সাথে গিয়ে, বরঞ্চ তোর প্রেফারেন্সটা বেশি হবে। তার কারণ নেটের যে মার্কস সেটা হচ্ছে 8, সেট পেলে তুই 0, সেটের মার্কস কিছু নেই, সেটের মার্কস 0। ওকে, ফলে যখন যদি মেরিট লিস্ট বার করে ওরা, তো সেখানে তোর চান্স থাকবে না, যদি তোর সাথে অনেক নেট ক্যান্ডিডেট যায়, অনেক নেটের ক্যান্ডিডেট যায়, তাহলে তো চান্স নেই, কারণ নেটের ক্যান্ডিডেট এক্সট্রা 8 পয়েন্ট করে আসে না, তো সেটা নেই, সেটের ক্যান্ডিডেট 0, মানে অসুবিধা আছে। চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। আচ্ছা, আমি
আজকে আমি তেমন ভাবে ক্লাস নেব না, ঠিক আছে? আমি এখানে 2-3টে জিনিস পড়ানোর পরে আমি ওই বলেছিলাম তোদেরকে রিসার্চ প্রপোজাল বানাতে দেব। প্রথমেই কি রিসার্চ প্রপোজাল বলেছিলাম? নাকি প্রথমে কি বলেছিলাম? আ বলছিলে এখন প্রথমে বলেছিল আমাদের একটা প্রেজেন্টেশন করতে দেবে। প্রথমে প্রেজেন্টেশন বলেছিলাম। আমরা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব আজকে। আজকে হবে না। আচ্ছা, এভরি TVS has a balanced, আমি কিছুটা পড়াই আছে, কিছুটা জিনিস আমি এখানে পড়িয়ে রাখি। নেবারহুড অফ জিরো, এভরি TVS has a balanced base neighborhood of zero। এ TVS, এটা প্রথম, এটা নোট এগুলো। A TVS is said to be locally convex if it has a base of neighborhood of zero consisting of convex sets। বলছে কি এটা TVS কে আমরা বলবো লোকালি কনভেক্স। খুব সহজ ব্যাপার, একদম টপোলজির মতোই ডেফিনেশন। লোকালি পাথ কানেক্টেড টপোলজিক্যাল স্পেস কি, যার বেসিস যেটা সেটা পাথ কানেক্টেড সেটকে নিয়ে তৈরি, সেরকম ব্যাপার। সেরকম লোকালি কনভেক্স মানে কি, যার বেসিস যেটা সেটা কনভেক্স নেবারহুডকে দিয়ে তৈরি, ঠিক আছে? আর আমরা জানি অলরেডি যে প্রত্যেকটা মানে আমি জিরোর রেসপেক্টে নেবারহুড বানাতে পারলেই হলো, কারণ বাকিগুলোকে আমি ট্রান্সলেট করে দেবো, তাই না? বা স্কেলার মাল্টিপ্লাই করে দেবো। আর ট্রান্সলেশন বা মানে হচ্ছে অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন আর হোমিওমরফিক, ফলে কোনো অসুবিধা নেই। সেকেন্ডলি, every locally convex space contains a base। এই সপ্তাহে আরেকটা ক্লাস নিতে হবে, কালকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, কালকে আমি অলরেডি 2টো ক্লাস নেব বলেছি মাস্টার্সের। তো আর স্যাটারডেতে প্রবাবলি একটা নেটের ক্লাস আর একটা মাস্টার্সের ক্লাস আছে। সানডেতে তোদের একটা ক্লাস নেওয়া যেতে পারে, সানডেতে একটা ক্লাস নেওয়া যেতে পারে। আর ইকুইভ্যালেন্টলি আমি দেখছি যদি কালকে তোদের কোনো ক্লাস নিয়ে যেতে পারে, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আছে, ফাঁকাই সবাই, তাহলে আমি একটু চেষ্টা করে দেখছি। আর যদি তোরা অবশ্য ঘুরতে টুরতে, অনেক ইন্ডিপেন্ডেন্স ডেতে লোকজন ঘুরতে বেরোয়, সেটাও একটা ডিফারেন্ট ইস্যু। তো মাস্টার্সের 2টো ক্লাসই আমি খুব তাড়াতাড়ি রেখেই, যাতে দিনের বেলাটা ওদের ফাঁকা থাকে। সন্ধ্যের দিকে ক্লাস আছে ওদের। আর স্যাটারডেতে অবশ্য তোদের একটা ক্লাস নেওয়া যেতে পারে বিকেলের দিকে। কাল 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 কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি দেখছি কালকে সকালের ক্লাস আর ওদের বিকেলের সন্ধ্যের ক্লাসটা আছে, ওই দুটোর মাঝখানে কোনো একটা সময় তোকে একটু টাইমটা অড হবে, ঠিক আছে? টাইমটা অড হবে, আমি একটা ক্লাস নেব। এভরি লোকালি কনভেক্স স্পেস কন্টেন্টস, অ্যাকচুয়ালি TVS-টাই পড়াতে হবে কালকে। কালকে আমি চেষ্টা করবো যে মোটামুটি একটু 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা একটুখানি টেনে দেওয়া, ঠিক আছে? কারণ আজকে আমাকে ওই পেপারগুলো আর তোদের রিসার্চ প্রপোজাল নিয়ে ডিসকাস করতে হবে। তো সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমাদের আলটিমেটলি। এখানে শুধুমাত্র তো পড়ালে হবে না, এখানে তোকে পেপার পড়ানো এবং এর যে বেনিফিটটা তোরা যদি পাবি সেটাকে দেখতে হবে। তো সেটার দিকেও আমাদের ফোকাস হতে হবে, কারণ এটা কোনো সেমিস্টার বেসড কোর্স নয় যে আমি তোকে পড়াবো তুই পরীক্ষায় পাশ করে যাবি, ঠিক আছে? সেটা তো নয়, তাহলে আমাকে ওটা দেখতে হবে। এই লোকালি কনভেক্স স্পেস কন্টেন্টস আ বেস অফ নেবারহুড which is which are convex and balanced, ঠিক আছে? বলছি এভরি লোকালি কনভেক্স স্পেস কন্টেন্টস আ বেস অফ নেবারহুড which are convex and balanced। একটা থিওরেম আছে, আমরা থিওরেম প্রমাণ করব। বলছি থিওরেমের স্টেটমেন্ট বলছে if 0 less than R1 less than R2 less than or less than Rn tending to infinity, ঠিক আছে? এটা চলতে থাকছে, ঠিক আছে? and V is a neighborhood of 0, then X is equals to union n equals to 1 to infinity Rn of V, 0 less than R1 or less than R2, and V is a neighborhood of 0
দেন এক্স ইকুয়ালস টু ইউরিয়ান। এইটা রাখা, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম। কেন? তার কারণ হচ্ছে তুই ধর একটা মোনোটনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স নিলি তো, ঠিক আছে? এবার বলছে যখন তুই একটা নেবারহুড নিচ্ছিস, সেই নেবারহুডের ওই সিকোয়েন্সের টার্মগুলো দিয়ে তুই যদি স্কেলার মাল্টিপ্লাই করে ইউনিয়ন নিস, তাহলে পুরো এক্সটাকে তুই কভার করতে পারবি। ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? এটা এটা খুব সুন্দর একটা কভারের ডেফিনেশন অ্যাকচুয়ালি, মানে কম্প্যাক্টনেসে আমরা এত সুন্দর কভার তুই দেখতে পাবি না কম্প্যাক্টনেস প্রপার্টির মধ্যে, কিন্তু এই আইডিয়াটা খুব সুন্দরভাবে এটাকে ইউজ করা যাবে। এবং তুই যদি ভালো করে লক্ষ্য করিস, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের সব থেকে বড় যে নাম্বারটা, বা আমি বলতে পারি এই সিকোয়েন্স গুলোর মধ্যে আমরা একটা রিয়েল প্রপার্টি পাচ্ছি, মানে রিয়েল নাম্বার তো, রিয়েল বা কমপ্লেক্স নাম্বার, তো এদের মধ্যে যদি আমি ডিফাইন করে নিই কোনো একটা পার্টিকুলার নাম্বার যেটা খুব বড়, সাফিসিয়েন্টলি লার্জ, তাহলে এরকম অনেকগুলো সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার ইউনিয়ন করলে আমি কিন্তু অ্যাকচুয়ালি এক্স কে পেয়ে যাব, তাই না? ফলে কম্প্যাক্টনেসের আইডিয়াটা কিন্তু, কম্প্যাক্টনেসের যে ডেফিনেশনগুলো আমরা টপোলজিতে দেখি, সেখানে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। এখান থেকে বলা যাবে না এক্স ইজ কম্প্যাক্ট, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করা যাবে। এই মেথডটা খুব ভালো, এই জন্য এই থিওরেমটা অ্যাকচুয়ালি ভালো। মানে অ্যাকচুয়ালি তোকে আমি দেখাবো, আমাদের অ্যাকচুয়ালি রিসার্চে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে মেথডোলজি। মেথডোলজি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে তুই কত নতুন মেথডোলজি আনতে পারিস। প্রুফ প্রচুর আছে, রেজাল্ট প্রচুর আছে, গতানুগতিক ভাবে প্রচুর কিছু প্রুফ করা যায়, কিন্তু তোর মেথডোলজিক্যাল চেঞ্জ, তোর ইমপ্লিমেন্টেশনটা কি, সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা হচ্ছে আসল ব্যাপার। তো প্রুফ সেটা হচ্ছে, আমি বলছি যে এটা এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স আছে, এফ হচ্ছে আমাদের একটা স্কেলার নেয়, স্কেলার থেকে আলফা এক্স মাল্টিপ্লাই করে দেয়, এক্স নেয় আলফা একটা স্কেলার, সেটা আলফা এক্স করে দিচ্ছে, ইজ কন্টিনিউয়াস, কারণ স্কেলারকে যা স্কেলার মাল্টিপ্লাই করে দিচ্ছে, আর কিছু না। এক্স ফিক্সড আছে, আমাকে এই এফ ম্যাপিংটা কি, যেমন স্কেলার নেবে সেমন সেই স্কেলারকে ওই এক্স এর সাথে, কারণ প্রত্যেকটা স্কেলারই ফিল্ডের এলিমেন্ট, তাহলে প্রত্যেকটার সাথেই ভেক্টর স্পেসটার এলিমেন্টটার স্কেলার মাল্টিপ্লিকেশন হবে। প্রুফ লেট, আচ্ছা আমি প্রুফই তো করছি, হয়ে গেল। এরপরে ভি এফ ইনভার্স অফ ভি, এটা যদি তুই নিস তাহলে হচ্ছে আলফা এক্স বিলংস টু ভি, ঠিক আছে? এইটা তাহলে এটা কি সেই সমস্ত আলফার কালেকশন, যার জন্য আমি আলফা এক্স পাচ্ছি। তা তুই ওখানে লক্ষ্য করি যে আলফা এক্স তো সমস্ত এক্স এর জন্যই পাওয়া যাবে, তাই না? কারণ স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ ওয়েল ডিফাইন্ড ইন দ্য ভেক্টর স্পেস। তাহলে এই সমস্ত এক্সটার যে প্রি ইমেজ, সেটা কি হবে? আন্ডার কন্টিনিউয়াস ম্যাপ ওপেন হবে, কারণ ফাংশনটা কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে গোটা এক্সটাকেই দিয়ে দেবে, আর এক্স একটা ওপেন সেট, তাহলে কন্টিনিউয়াস ম্যাপিং কাকে বলে? ওপেন সেটের প্রি ইমেজ ওপেন, তাহলে এটা হচ্ছে একটা ওপেন সেট, ঠিক? আর এখানে যেহেতু প্রত্যেকটা এক্সই কনসিডার করা হচ্ছে, প্রত্যেকটা এক্সই থাকবে, তাহলে এখান থেকে একটা খুব সিম্পল আইডিয়া তৈরি করা যাবে। কি সেটা? সেটা হচ্ছে যে এটা কন্টেন্টস 0। এবার একটা জিনিস ভালো করে বিবেচনা করে দেখ, সেটা হচ্ছে আমি এক্সটাকে ফিক্সড করেছি, এবার আমি আলফা এক্স দিচ্ছি। স্কেলার মাল্টিপ্লিকেশন কি করে? স্কেলার মাল্টিপ্লিকেশন প্রত্যেকটা এক্স এর সাথেই মাল্টিপ্লাই হবে, এবং প্রত্যেকটা স্কেলারই প্রত্যেকটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে আমি একটা এক্স কে ফিক্সড করলাম, একটা এক্স ফিক্স, যত স্কেলার আছে আলফা বিটা অ্যান্ড সো অন, সবাই এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, দিয়ে একটা কি দিচ্ছে? নতুন এলিমেন্ট দিচ্ছে। সবাই এই এক্সটার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে এবং দিচ্ছে তোকে একটা নতুন এলিমেন্ট। এবং তুই যদি ভালো মতো বিবেচনা করে দেখিস, তার যেখান থেকে দেখতে পাবি যে তুই সমস্ত এক্স কে, অলমোস্ট সমস্ত এক্স কে তুই রিকভার করতে পারবি, ঠিক আছে? কারণ স্কেলারের মধ্যে ইউনিটটাও তো পড়ে না, ইউনিটটাও তো পড়ে, আর বাকি স্কেলারও আছে। তুই সমস্ত এক্সটাকে, এই জন্যই, কারণ এই জন্যই স্কেলার মাল্টিপ্লিকেশন ওয়েল ডিফাইন্ড, এই জন্যই স্কেলার মাল্টিপ্লিকেশন ওয়েল ডিফাইন্ড। সিম্পল ওয়েল ডিফাইন্ডনেসটাই তোকে বলে দেবে তুই যত ইচ্ছা স্কেলার নে না কেন, প্রত্যেকটা এলিমেন্ট এসে যখন তুই স্কেলার মাল্টিপ্লাই করবি, তখন সেটা ভেক্টর স্পেসের এলিমেন্ট হবে, কোনো না কোনো এলিমেন্ট হবে, কোনো না কোনো এলিমেন্ট হবে।
তাহলে অলমোস্ট এবার সবাইকে রিকভার করা যাবে না, এটা একটা মিথ। কারণ আমি যদি বলি যে অলমোস্ট সবাইকে করা যাবে, একটা সেকশন ওয়াইজ সবাইকে করা যাবে। কিরকম, আমি যদি বলি এটা হচ্ছে আমাদের R3, তাহলে আমাদের বেসিস হচ্ছে 1 0 0 0 1 0, মানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, এইটা রয়েছে। ঠিক, এবার আমি যদি স্কেলার মাল্টিপ্লাই করি এর সাথে, তাহলে আমি এক্স অ্যাক্সিস বরাবর মানে ওই প্লেনটাতে যত ভেক্টর আছে সবাইকে রিকভার করতে পারবো। তো সেটাও ইটসেলফ একটা ওপেন সেট না, সেটাও ইটসেলফ একটা ওপেন সেট। তো সবাইকে রিকভার করা যাচ্ছে কিনা এটা খুব বলা মুশকিল, কিন্তু অলমোস্ট করা যাচ্ছে। অলমোস্ট ইন দ্যাট সেন্স তুই এখন বলতে পারিস যে ওয়াই বাদ গেল, যে আমি সেটাকে বাদ দিয়েই বলছি। ঠিক আছে, আমি অলমোস্টটাকে ওই টোনে ইউজ করছি, ওই টার্মিনোলজিতে ইউজ করছি, যে আমি একটা সেকশন ওয়াইজ একটা ওপেন রিজিয়ানই পেয়ে যাব। ঠিক আছে, এছাড়াও আমরা জানি স্কেলার মাল্টিপ্লিকেশন হোমিওমরফিজমই দেয়। ঠিক আছে, ফলে কন্টিনিউইটি আছে, প্রি ইমেজ ওপেন হবে। আর আমি স্কেলারের মধ্যে আমরা ফিল্ডের ভেতরে তো জিরো এলিমেন্টটাকেও পাই না, যে যে ভেক্টর স্পেসটা তৈরি হচ্ছে তার ভেতরে ফিল্ড আছে, ফিল্ডটা বেসিক্যালি কি দিচ্ছে, জিরো এলিমেন্ট দিচ্ছে। ঠিক আছে, দাদা বলছি তুমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বললে যে ওই R3টা যেহেতু মানে R3 এর মধ্যে শুধু আর তার দিচ্ছে বলে তার ইমেজটা তোমার জিরো মানে সরি ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওটা তো তুমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বললে, কিন্তু এটা কি ইন জেনারেল সবসময় ওপেন হবে? কোনটা? এই যে এফ ইনভার্স বি যে সেটটা তুমি বললে যে আলফা সার্কেল আলফা এক্স বি, এটা কি সবসময় ওপেন হবে? হ্যাঁ, কারণ আমি আলফা এক্স নিচ্ছি না, এখানে এক্সটা কি, এক্সটা একটা পার্টিকুলার এলিমেন্ট, আলফা আমাকে কি দিচ্ছে, আলফা যে কোনো এলিমেন্ট, বা যত তুই আলফা এক্স নিবি তুই ক্লোজ রিজিয়ন তৈরি করতে পারবি না। তুই এখানে ক্লোজ সেকশন কিছু পাবি না, যে ক্লোজড বল পাচ্ছি না, তুই পাওয়া সম্ভব না, কারণ তুই সমস্ত স্কেলারকে ইমপ্লিমেন্ট করছিস না, সমস্ত স্কেলারকে ইমপ্লিমেন্ট করছিস। এক্স্যাক্টলি কোন একটা এক্স এর জন্য তুই কি একটাই এলিমেন্ট পাবি? এখন তুই বলতে পারিস যে আমি যদি জিরো নিই, জিরো ভেক্টর, আমি যদি জিরো ভেক্টর নিই, ওকে, আমি একটা এক্স নিলাম, সেটা হচ্ছে জিরো ভেক্টর, এবার তাহলে আমি যে কোনো স্কেলারে নিই না কেন আমি জিরোই পাবো, তো সেটা একটা ক্লোজ সেট। ইয়া, সেটা একটা ক্লোজ সেট, নো ডাউটেডলি। হ্যাঁ সেটাই। আর বেসিক্যালি সিঙ্গেলটন সেটস আর ক্লোজড, সিঙ্গেলটন সেটস, কিন্তু আমরা ওরকম জিরো জিরো মানে জিরো ভেক্টরের উপরে কাজ করছি না, ওরকম জিরো ভেক্টরের উপর কাজ করছি না। তাহলে তো দাদা ওখানে বলে দেওয়া উচিত না যে লেট এক্স নট ইকুয়াল টু জিরো বিলংস টু ক্যাপিটাল? না না না, এটা বলার দরকার নেই। তার কারণটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট এটাকে স্যাটিসফাই করছে, ভি ইজ আ নেবারহুড অফ জিরো, ভি ইজ আ নেবারহুড অফ জিরো। ভি এর এলিমেন্ট গুলো কেমন হবে এখানে, এটা যদি একটা স্পষ্ট ডিসকাশনে আসা যায়, সেটা হচ্ছে যে ধর আমি বলছি যে আমার কাছে একটা পার্টিকুলার এক্স আছে এবং আমি আলফা ম্যাপ করাচ্ছি আলফা এক্স, সেটা কন্টিনিউ। আমার কাছে ভিও দেওয়া আছে এটা নেবারহুড অফ জিরো, ভিও আমার কাছে দেওয়া আছে নেবারহুড অফ জিরো। এবার যখন তুই বলবি যে আমি এই যে আলফা ম্যাপ করাচ্ছি আলফা এক্স এ দিয়ে আমি প্রি ইমেজ নিচ্ছি, তাহলে তুই বেসিক্যালি যখন প্রি ইমেজটা কনসিডার করবি এফ ইনভার্স অফ ভি এর, তুই তো গোটা এই জিনিসটার প্রি ইমেজ কনসিডার করছিস না, তুই কনসিডার করছিস এফ ইনভার্স ভি এর। তাহলে এফ ইনভার্স ভি এর ভেতরে দাদা যে আলফা এক্স গুলো ভি এর ভেতরে যাচ্ছে শুধু তার প্রি ইমেজটুকু আসবে, তাই না? হ্যাঁ একদম একদম। সেই ক্ষেত্রে শুধু ওই পার্টিকুলার স্কেলার গুলো আসবে না, হ্যাঁ কিছু স্কেলার গুলো আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এই জন্য, কারণ আমরা প্রি ইমেজ তো পুরো স্পেসটা নিচ্ছি না, ঠিক আছে, আমরা সেটা নিতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে জিরো আছে, প্রচুর এলিমেন্ট আছে, আর সেখানে আমরা এক্সট্রাকে একটা ফিক্সড করছি। এবার শুধুমাত্র স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য ভি এর ভেতরে যে আমি একটা পার্টিকুলার স্কেলার মাল্টিপ্লাই করলাম, এলিমেন্টটা ভি এর ভেতরে শিফট হয়ে গেল, সেই তখন সেই রেসপেক্টে ভি এর প্রি ইমেজ কি বলতে পারি। এখন একটা জিনিস ভালো করে বুঝতে হবে, ভি নিজেও তো একটা ওপেন সেট, তাহলে কন্টিনিউইটির মাধ্যমে এটাও একটা ওপেন সেটই আসবে। লোকজন বলতে পারে যে আমি আলফাটা তো একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার আলফা হতে পারে, তা নয়, আলফা আরবিটারি, এবং ভি একটা ওপেন সেট এবং এই ম্যাপিংটা কন্টিনিউয়াস, তাহলে এর প্রি ইমেজটা এফ ইনভার্স অফ ভি সেটাও হবে ওপেন সেট, কারণ ভিটা ওপেন সেট আছে। ভিটা তো নেবারহুড বলেছে, ওপেন তো বলে না, আমরা নেবারহুড মানেই ওপেন সেটই কনসিডার করছি, একদমই কোথাও আমি প্রথম দিন থেকে ফ্রম দ্য বিগিনিং অফ ভেক্টর স্পেস আমরা এখনো অব্দি যা যা আলোচনা করেছি, যখনই নেবারহুড বলা হচ্ছে ওপেন নেবারহুডের কথাই হচ্ছে, কোনোদিন ক্লোজ নেবারহুড হচ্ছে না। ঠিক আছে, এখানে আমরা ক্লোজ নেবারহুড নিয়ে ভাববোই না, কারণ সেটা কিছু দেবেই না,
দেখ এখানেও বলা হয়েছে বেস অফ নেবারহুড ওপেন নেবারহুড বলা হয় না। এইটাই হচ্ছে একটা ট্রিভিয়াল, এটা একটা কনভেনশন যে আমরা অ্যাকচুয়ালি রিয়েলে, এটা একটা তোদের অসুবিধার একটা বিষয়, আমরা রিয়েলে অ্যাকচুয়ালি কি করি, রিয়েল বা মেট্রিক্স আমরা বলি যে নেবারহুড ওপেন নেবারহুড, ঠিক আছে? কিন্তু দেখবি টপোলজি যখন তুই শিফট করছিস না, যখন টপোলজি স্ট্যান্ডার্ড বইগুলো বা নোটগুলো দেখবি, তারা ওপেনটাকে জোর দেয় না, তারা বলে নেবারহুড অফ এ পয়েন্ট। তার মানে ওরা অ্যাকচুয়ালি কনভেনশনালি ট্রিট করে যে আমরা ওপেন নেবারহুডে নিচ্ছি, ঠিক আছে? এটা একটা কনভেনশন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কনভেনশন। ফলে তুই দেখবি যখনই তুই খুব স্ট্যান্ডার্ড বই দেখবি যারা এই টপোলজির উপরে লিখেছে বা অন্য কিছু লিখেছে, ইন্ডিয়ান রাইটারদের বাদ দিয়ে, কারণ তারা বেশি বোঝাতে চায়, তো সেখানে তুই লক্ষ্য করতে পারবি যে কখনো পার্টিকুলারলি বলে না যে ওপেন নেবারহুড, বলে যে নেবারহুড, ওকে? পার্টিকুলারাইজ করে না ওপেন নেবারহুড। তার কারণটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নেবারহুড, তাই আমরা যখনই বলি নেবারহুড অফ সাম পয়েন্ট, আমরা ওপেন নেবারহুডটাকে কনসিডার করি। কারণ তুই যদি ক্লোজ নেবারহুডে নিস, যদি বলিস একটা ক্লোজড সেট হচ্ছে একটা পয়েন্টের নেবারহুড, তখন টপোলজিক্যাল ডেফিনেশন যেটা হয় সেটা হচ্ছে এই, আমি একটা সেটকে বলবো এস ইজ আ নেবারহুড of X topology respecte, there exists a G belongs to topology such that X belongs to G subset of S, তাই না? হ্যাঁ একদম। তাহলে আমি এসটাকে নেবই কেন, আমি জিটাকেই নিই। আচ্ছা, জিটা সাবসেট অফ জি। আচ্ছা জিটা, কারণ আমি তো দেখবি টপোলজির ক্লাসে রেকর্ডিংও আমি বলেছিলাম যেটা একটা প্যারাডক্স। আমি বলবো জি একটা ওপেন সেট, কখন হ্যাঁ বলবো? কারণ এভরি ওপেন সেট ইজ আ নেবারহুড অফ ইটস পয়েন্টস, তাই না? প্রত্যেকটা হ্যাঁ ওপেন সেট। প্যারাডক্স। তাহলে এর জন্য আমি আরেকটা তোমাকে ওপেন সেটই পাবে। তাহলে জি ইজ আ ওপেন সেট, যদি তার ডেফিনেশন তুমি দাও জি ইজ দ্য নেবারহুড অফ অল অফ ইটস পয়েন্ট, তুমি যদি এই ডেফিনেশনটা ইউজ করে জি কে ওপেন সেট বলতে চাও, তাহলে টপোলজির ডেফিনেশন হচ্ছে নেবারহুড কাকে বলে, যার জন্য একটা ওপেন সেট পাওয়া যায় যে ওই পয়েন্টটাকে কন্টেন্ট করবে এবং ওই সেটের ভেতরে কন্টেন্ট হবে। তাহলে ইট ইজ আ ভেরি বিগ প্যারাডক্স কে জি কে ওপেন বলার জন্য, একটা সেটকে ওপেন সেট হওয়ার জন্য আমাকে আরেকটা ওপেন সেট ডিফাইন করতে হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওপেন সেট? এটাই সব থেকে বড় কন্ট্রাডিকশন। তো এই জন্যই টপোলজি প্রথমেই বলছে, দেখো ঝামেলা শেষ করে দিচ্ছি, আমি বলছি টপোলজির ভেতরে যে থাকবে সেই ওপেন সেট, আমরা অন্য কিছু যাচ্ছি না। ফলে দেখ এখানে নেবারহুডের যে ডেফিনেশন, সঙ্গে সঙ্গে আমি একটা ওপেন সেট পেয়ে যাই। নেবারহুড ডেফিনেশনের টপোলজি ডিসপ্লে দিতে গেলেই তোমাকে একটা ওপেন সেট নিতে হবে। তাহলে এখন লোকজন বলছে আরে যখন আমাকে ওপেন সেট নিতে হবেই, সে ক্লোজ নেবারহুড নাও বা ওপেন নেবারহুড নাও, যা নেবারহুডই নাও না কেন, তার জন্য তুমি রিয়েলেও এটাই আছে। বলছে একটা সেটকে নেবারহুড কখন বলবো, যখন তার জন্য একটা ওপেন ইন্টারভাল পাওয়া যাবে যে ওকে কন্টেইন করছে। এবার মাপার বইয়ের প্রথমের চ্যাপ্টার গুলো তুই দেখতে পাবি, সেট সিনারেই পাবি। হ্যাঁ হ্যাঁ একদম। ওই বাঁ দিকের পাতাতে ওপর দিকে দেখবি নেবারহুড রয়েছে, ওখানেই থাকে শুরুর দিকে কিছু পাতার পর। তো ওখানে কি হয়, এক্স বিলংস টু জি, এক্স আমি বলবো এস একটা নেবারহুড, যদি সেখানে একটা ওপেন ইন্টারভাল থাকে যে ওকে কন্টেন্ট করছে, ওর ভেতরে কন্টেন্ট হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যখন আমাকে নেবারহুড চয়েসের সময় যখন আমাকে ওপেন সেট নিতেই হচ্ছে, তখন স্ট্যান্ডার্ড বইগুলো বলছে যে তাহলে আমরা কেন আলাদা করে নেবারহুড কনসিডার করব, আমি ওপেন সেটটাকে নেবারহুড হিসেবে কনসিডার করি। বুঝতে পারছিস কনভেনশন? হ্যাঁ এই লজিকটা বেশ ভালো, ভালো লাগলো। এক্স্যাক্টলি, এটা স্ট্যান্ডার্ড বইয়ের লজিক। মানে ছোটখাটো তুই মানে ইন্ডিয়ান আগে বইলে ওরা লিখবে ওপেন নেবারহুড, আরে হ্যাঁ কিসের ওপেন নেবারহুড? নেবারহুড আমরা ধরেই নিচ্ছি ওপেন, কারণ তুমি ক্লোজ নেবারহুড বললেও তোমাকে ওপেন নেবারহুডই নিতে হবে, কারণ ক্লোজড এর ভেতরে ওপেনটা ঢুকে আসে, ঠিক আছে? হ্যাঁ একদম। মানে এই জন্য আমরা যখনই বলবো নেবারহুড, তখনই আমরা বলবো বাই ট্রিভিয়াল ইট ইজ ওপেন নেবারহুড। তো এটা এফ ইনভার্স অফ ভি ইজ ওপেন, ঠিক আছে? এখানে আর একটা ইমপ্লিসিট একটা বক্তব্য আছে, মানে এক্সপ্লিসিট বক্তব্য না, খুব রিগোরাস বক্তব্য না, একটা ইমপ্লিসিট টোনও আছে যে ভি কে আমরা নেবারহুড নিলে এখানে, এবং আলফা এক্স গুলোর জন্য যে, মানে আলফা এক্স গুলো ভিতে থাকার জন্য যে আলফা গুলো পাচ্ছি, সেই আলফা এক্স এর জন্য পার্টিকুলারলি এটা ওপেন সেট তৈরি হয়েছে। এটা ইমপ্লিসিট ওয়েতে এটাও বলা যেতে পারে। যদি কেউ বলে যে আমি এখানে এই আইডিয়াটাকে ইনভোক করব না, আমি এই আইডিয়াটাকে ইনভোক করতে চাই না, আমি এই আইডিয়াটাতে যেতে চাই না, না গিয়ে যদি আমাকে কেউ বলতে হয়, তাহলে এইভাবেও এটাকে ডিফাইন করা যেতে পারে যে আলফা এক্স যেটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এর রেসপেক্টে, কারণ আলফা ম্যাপ করছে আলফা এক্স এ, ঠিক আছে? তো সেইটাকে ইউজ করে কেউ বলতে পারে এটাকে ওপেন তৈরি করতে পারে, সেটাও পসিবল। দেখছি এখান থেকে অ্যাকচুয়ালি এই থিওরেম খুব ছোট, এই থিওরেমটা খুব বড় নয়,
কিন্তু এখানে আইডিয়া তুই অনেক বেশি নিতে পারবি। 1/Rnটা এবার নেওয়া হচ্ছে, এটা টেন্ডিং টু 0 হচ্ছে, কারণ Rn যেহেতু টেন্ডিং টু ইনফিনিটি, 1/Rn টেন্ডিং টু 0, তাহলে গিভেন এপসিলন। বলছি লাস্টের আইডিয়াটা যেটা বললে ওইটাকে ইনভোক করতে হ্যাঁ, ওটা চাইছি নিয়ে না। আমরা আরো ডিটেইলে একটু পরে আলোচনা করবো। ইমপ্লিসিট আইডিয়াটা তো আমি বললাম ইমপ্লিসিট, এক্সপ্লিসিট মানে খুব খুলে বলা, ইমপ্লিসিট মানে হচ্ছে ওটাকে খুলে যাওয়া যাবে না এই মুহূর্তে, আমাদের আরো কিছু কনস্ট্রাকশনে আমরা আসি, আমরা এই স্কেলার মাল্টিপ্লিকেশন এটা কনস্ট্রাকশন তৈরি করতে চাই, তো সেইখানে আমি তোকে এটা ডিটেইলে বলবো যে স্কেলার মাল্টিপ্লিকেশনের সাহায্য নিয়ে তুই ওপেন সেট ডিফাইন করে ফেলতে পারিস, কিন্তু কারণ স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ হোমিওমরফিজম, ঠিক আছে? আবার যেটা ইমপ্লিসিট থাকুক, আমি পরে এই ডিসকাশনটাতে আসবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। Rn less than epsilon or all in greater equals to eta 0, এটা সিকোয়েন্সের কনভার্জেন্সি ডেফিনেশন। এবার দেখ 0 বিলংস টু, আমি এটা সেট বলছি W, ঠিক আছে? W কেমন সেট একবারেই ডিফাইন করছি, আলফা যেখানে নর্ম আলফা লেস দ্যান এপসিলন, তাই এটার ভেতরে স্বাভাবিকভাবে 0 থাকবে, কারণ 0 নর্মটাও মানে মডটাও বেসিক্যালি এপসিলনের থেকে ছোট হয়। আর এটা বেসিক্যালি কার ভেতরে থাকবে, সেই সমস্ত আলফার ভেতরে থাকবে, সেই সমস্ত আলফা সেটের ভেতরে থাকবে যেখানে আলফা এক্স বিলংস টু ভি। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ভি এইটা একটা নেবারহুড অফ 0, তাই না? খুব ছোট এই যে যেটা এপসিলন রেডিয়াসের, যে এপসিলন লেন্থের যে আলফা গুলো আছে, তার জন্য তার সাথে এই ভেতরে থাকবেই না, ওপেন সেটের ডেফিনেশনের জন্যই থাকবে, ঠিক তো? তাহলে এখন 1/Rnx, Rnx এটা কোথায় থাকবে? দেখ 1/Rn বেসিক্যালি এপসিলনের থেকে ছোট, তো স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা ভালো করে লক্ষ্য করবি, 1/Rn এপসিলনের থেকে ছোট, তাহলে 1/Rnটাও এর ভেতরেই তো থাকবে, কারণ এটা তো 0তে কনভার্জ করছে না, আর এটার যে ডাব্লুটা হচ্ছে এটা নেবারহুড, 0 নেবারহুড, তাই না? ভালো করে লক্ষ্য কর, আমরা এখানে মড আলফা লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান এপসিলন নিয়েছি, তার মানে কি এটা কার কথা বলছে? এটা কার কথা বলছে? এটা আলফাকে সেন্টার করে একটা এপসিলন রেডিয়াসের বলের কথা বলছে, বা একটা নেবারহুডের কথা বলছে, তাই না? তো তার ভেতরে 1/Rnটা তো থাকবেই, ঠিক তো? তার ভেতরে 1/Rnটা তো থাকবেই আফটার আ ফাইনাইট নাম্বার অফ টার্ম, তো সেটা তো আবার এর ভেতরে থাকবেই, সেটা তো আবার এর ভেতরে থাকবেই, ওটা সাবসেটের জায়গাটা আরেকবার বলবো, সাবসেট অফ আলফা সেট আলফা। কারণ তুই লক্ষ্য কর এখানে কাদের কালেকশন আছে? আলফার কালেকশন আছে, তাই না? এটা কাদের কালেকশন? আলফার কালেকশন। এবার সেই আলফা গুলোর মধ্যে সব থেকে ছোট যে আলফা গুলো, যার লেন্থ সব থেকে ছোট এপসিলন, সেইটা এর ভেতরে আছে। কেন আছে? কারণ ফার্স্ট অফ অল এই সেটটা কি সেট? একটা ওপেন সেট। কাকে কন্টেন্ট করে ওপেন সেট? 0 কে। তাহলে 0 নেবারহুডে আমি তো মালপত্র পাবো যেটা এর ভেতরেই কন্টেন্ট হচ্ছে, ঠিক তো? তাহলে এখানে আলফাটা রয়েছে, এখানে আলফাটা রয়েছে, তাহলে এই আলফাটা মানে এখানে 0 বেসিক্যালি 0 স্কেলার, কিন্তু হ্যাঁ 0 হোয়াট ইজ হু ইজ 0? 0 ইজ স্কেলার, স্কেলার 0, ফিল্ডের 0, ঠিক আছে? ভেক্টর স্পেসের 0 নয় কিন্তু, এটা মিস ইন্টারপ্রিট করিস না। তো এখানে 0 এজ এ স্কেলার, তো 0 নর্ম মানে মড লেস দ্যান এপসিলন, তো এখানেও আলফা আছে, এইটাও নেবারহুড অফ 0, এটাও 0 কে কন্টেন্ট করছে, তাহলে এটাও আলটিমেটলি তাহলে এই পুরো জিনিসটা এর ভিতরে থাকবেই, ঠিক আছে? ঠিক আছে? Just আমি পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে 1/Rn এই যে সেকশনটা হচ্ছে, ঠিক আছে, 0টা আলটিমেটলি কোনো সমস্যা হচ্ছে না। এখানে 1/Rnx belongs to V, এটা আমরা লিখতে পারি 1/Rnx belongs to V, কারণ 1/Rn কোথায় যাচ্ছে? 0 দিকে যাচ্ছে না। 0 নেবারহুড, যখন আমি এখানে x দিয়ে মাল্টিপ্লাই করবো এই স্কেলারটা, এটা অলমোস্ট 0 দিকেই তো যাচ্ছে,
for some large n, like 1/n টা tending to 0 আর v টা 0 নেবারহুড, তাহলে 0 into x belongs to v তো হবেই, কারণ 0 into x 0ই দেয়, 0 ভেক্টর দেয়, তাই না? ঠিক আছে, এটা লিখতে পারি তো ফর লার্জ n, কারণ একটা সময়ের পরে তো এটা নেবারহুডের ভেতরে ঢুকবেই। ভালো করে বোঝ খেলাটা, এখানে ভালো করে বোঝ। v হচ্ছে নেবারহুড অফ 0 দিয়ে দেওয়া ছিল, 1/rn কনভার্জ করছে 0-তে, 0 স্কেলারে, স্কেলার 0-তে কনভার্জ করছে, তাহলে 1/rn x কোথায় কনভার্জ করবে? 0 ভেক্টরে, তাই না? কি বুঝতে পারছিস সবাই? ঠিক আছে তো। এখন ভিটা দেখ, ভিটা হচ্ছে নেবারহুড অফ 0, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো থাকবেই একটা সময়ের পরে, সাফিসিয়েন্টলি লার্জ n এর পরে 1/rn x কে তো 0 এই v এর ভেতরে থাকতেই হবে, কারণ এইটা নিজেই যাচ্ছে 0 ভেক্টরের দিকে। 1/rn একটা সিকোয়েন্স অফ ভেক্টরস বলতে পারিস, 1/rn is a sequence of vectors converges to 0 ভেক্টর। এখন 0 কে সেন্টার করে, মানে 0 কে নেবারহুড, 0 নেবারহুড নেওয়া হয়েছে, একটা ওপেন নেবারহুড নেওয়া হয়েছে v, তাহলে তার ভেতরে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্মস আফটার আ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকতেই হবে বাই ডেফিনেশন। তাহলে 1/rnx হচ্ছে সিকোয়েন্স অফ ভেক্টরস যেটা কনভার্জ করছে 0 ভেক্টরে, এবং ভিটা হচ্ছে 0 ভেক্টরের নেবারহুড, তাহলে 1/rnx আফটার সাম ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট বা আফটার সাম লার্জ n, এটা থাকতেই হবে v এর ভেতরে। ঠিক আছে, কত সুন্দর ক্যালকুলেশন দেখ, সিকোয়েন্সের ডেফিনেশন থেকে কিভাবে সিকোয়েন্স অফ ভেক্টরের ডেফিনেশনে পৌঁছে গেল, খুব সুন্দর এবং খুব সস্তার প্রুফ। তুই লক্ষ্য কর পরের লাইনে তোর প্রুফটা শেষ হয়ে যাবে, x belongs to rnv, x belongs to rnv। তুই একটা আরবিটারি x নিয়েছিলিস, তুই সেটা কোথায় পেয়ে গেলি? rnv এর ভেতরে। তাহলে সমস্ত x নিলে কি হবে? তুই সেটা rnv এর ইউনিয়নে পেয়ে যাবি, তাই না? এটা পার্টিকুলার rn এ পেয়ে গেলি ফর সাম লার্জ n। এখন তুই যদি সমস্ত x এর ইউনিয়ন নিস, আরবিটারি x নিস, তাহলে তো প্রমাণটাই হয়ে গেল। খুব সুন্দর প্রমাণ, খুব সুন্দর ছোট প্রমাণ। মানে টিভিএস অ্যাকচুয়ালি দারুণ একটা সাবজেক্ট, ঠিক আছে, দারুণ একটা সাবজেক্ট। ধীরে ধীরে এটা আস্তে আস্তে গ্রিপে আসে, প্রথমে তুই আসতে পারবেন, ধীরে ধীরে আসবে। পরবর্তী নোটই বলতে পারি সেটা। দাদা, হ্যাঁ, তুমি যেটা এফ ইনভার্স ভি বলছো, ওটা তো আমরা আলফার কালেকশনটা নিচ্ছি, হ্যাঁ, যেখানে আলফা এক্সটা ভি এর মধ্যে থাকছে। এবার তুমি বলছিলে না যে আমরা যদি এক্স সমস্ত এক্স এর জন্য হচ্ছে, তাহলে এক্সটা যদি আমরা 0 নিই, তাহলে আলফা এক্সটা 0 ভেক্টর হয়ে যাচ্ছে, তাহলে সেটা ক্লোজ হচ্ছে। কিন্তু আমরা তো আলফার কানেকশনটা নিচ্ছি, মানে আলফা তো যা খুশি নিতে পারি, তাহলে সেটা তো 0 হচ্ছে না, মানে আলফা এক্সটা 0 হচ্ছে, কিন্তু এফ ঠিক, ইনভার্স তো ওপেনই হচ্ছে। একদম একদম ভালো প্রশ্ন, কিন্তু এইখানটা তো 0 হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ওটা 0 তাহলে হচ্ছে। সিঙ্গেলটন 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন কন্টিনিউয়াস ম্যাপ, হ্যাঁ ক্লোজ সেটের প্রি ইমেজটাও ক্লোজড হয়, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝেছি। এখানে সমস্ত ফিল্ড আছে, তোর প্রশ্ন হতে পারে, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো সমস্ত ফিল্ডের সমস্ত এলিমেন্ট আছে, তো একটা জিনিস মনে করে দেখ, একটা ফিল্ড রিয়েল বা কমপ্লেক্স, এটা নিজে ক্লোজড এবং ওপেন দুটোই না, তাই না? তাই না? যদি এখানে তুই সমস্ত স্কেলার নিস আর এক্সটাকে তুই 0 করে দিস, তাহলে ফিল্ডের ভেতরে যত স্কেলার আছে সবাই কি করবে? 0 দেবে, কারণ ভেক্টরটাই 0 হয়ে গেল। হ্যাঁ তাহলে তুই সিঙ্গেলটন 0 ভেক্টরের প্রি ইমেজ পাবি, সেটা একটা ইনফাইনাইট, মানে যেটা বেসিক্যালি রিয়েল বা কমপ্লেক্সের মতো একটা ফিল্ড, ফাইনাইট ফিল্ড তো নয় এখানে, ঠিক না? একটা হ্যাঁ। গোটা, আর আমরা জানি রিয়েল বা কমপ্লেক্স এই ফিল্ড গুলো, ফাইনাইট ফিল্ড ওই জেডপি গুলোকে বাদ দিয়ে, আমি জেডপির কথা বলছি না এখন, এগুলোকে বাদ দিয়ে সবসময় কি হয়? বোথ ওপেন অ্যান্ড ক্লোজড হয়, তাই না? তো ক্লোজ সেটের প্রি ইমেজ ক্লোজ সেটা কন্টিনিউটিকে স্যাটিসফাই করে যাবে। ফাইনাইট ফিল্ডের ওপর ভেক্টর স্পেস বানানো কেন যাবে না? অবশ্যই যাবে। টপোলজিক্যাল ভেক্টর স্পেস বানানো ইজ আ ভেরি ডিফিকাল্ট জব, কারণ ফাইনাইট এর বেসিক্যালি ডিসক্রিট নেচার দেয়।
আর ডিসক্রিট স্পেস টিভিএস ফর্ম করতে দেয় না। আমরা পড়েছি না প্রথম দিকের ক্লাস? ঋত্বিক, হ্যাঁ মনে আছে, হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে ওটা খুব পার্টিকুলারাইজড করলে কিছু বলা যেতে পারে। যেমন এখানে আমরা ফিল্ড এক্সটেনশন আনতে পারি, কারণ ফিল্ড এক্সটেনশন সেলফ একটা ভেক্টর স্পেস। তো আমরা এখানে ফিল্ড এক্সটেনশন আনতে পারি এই আলফা এক্স এর প্রি ইমেজ আলোচনা করতে গিয়ে, কিন্তু আমরা শুধু যাচ্ছি না। এখানে ফিল্ড এক্সটেনশন খুব ভালো মতো আনা যায়, কিন্তু আমি যাবো না। আমরা ওই জন্য আমি রিয়েল বা কমপ্লেক্স বলে জিনিসটাকে ছেড়ে দিচ্ছি। যদি তুই ফাইনাইট ফিল্ডে যাস তাহলে এখানে ফিল্ড এক্সটেনশন নিয়ে এসে তুই আলোচনাটাকে এক্সটেন্ড করতে পারিস। যে আলফা এক্স এর প্রি ইমেজ, এখানে ওটা নিজেও একটা ভেক্টর স্পেসই বেসিক্যালি। তো সেই রেসপেক্টে আমরা ওইভাবে ভাবতে পারি যে ওপেন সেট বা প্রি ক্লোজ সেট, কিন্তু ওপেনের নেচারটা তুই দিতে পারবি না, কারণ আমরা ফাইনাইট ফিল্ডের উপর ওপেনের নেচার কিরকম হবে, মানে টপোলজিটা কেমন হবে বলা খুব মুশকিল। আরেকটা প্রশ্ন আছে লাস্ট, সেটা হচ্ছে ওই যে তুমি থিওরেমের স্টেটমেন্টে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সটা নিয়েছো, ঠিক আছে? হ্যাঁ বল, ঠিকমতো কনভার্ট করছে? শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বল। হ্যাঁ বলছি যে ওই যে থিওরেমের উপরে স্টেটমেন্টে তোমার ওই মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সটা নিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ এবার যেহেতু ওটা ইনফিনিটিতে কনভার্ট করছে বলে 1/rnটা 0-তে কনভার্ট করছে, ওটা আর্গুমেন্টটা একদম থেকে ঠিক আছে। কিন্তু একদম। এবার আমার কাছে কথা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স না হয়েও তো ইনফিনিটিতে কনভার্ট করতে পারতো, সেরকম সিকোয়েন্স নিয়ে কি সেরকমটা হোপ করবে? মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স না হয়েও কি হতে পারে? বলছি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স না হয়েও তো এরকম অনেক সিকোয়েন্স আছে না তোমার ইনফিনিটিতে কনভার্ট করছে, তার মানে অল্টারনেটিং টাইপের সিকোয়েন্স যেগুলো আছে আর কি, হ্যাঁ ইনফিনিটিতে কনভার্জ করছে, মানে ওই ডাইভার্জ করছে আর কি, ইনফিনিটিতে না একই সে আমি সেটা আমি বলছি না কনভার্জই করছি বল, আমি ইনফিনিটিকে ধরে নিচ্ছি এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনে, এক্সটেন্ডেড প্লেন বলছি, হ্যাঁ ওটা বলছি। এবার আমার কাছে কনভার্জ করছে মানে কেন বলছিস? কোথায় কাজে লেগেছে? মানে অল্টারনেটিং সিরিজ হলে তো কিছু তুই বলতে পারবি না। মাইনাস যেমন প্লাস মাইনাস টু মানে -1 হোল টু দি পাওয়ার n n, এই যে সিরিজ এই যে সিকোয়েন্সটা, এটা এটা লিমিট এক্সিস্টই করে না। সেটা বলছি না, সেটা যা লিমিট এক্সিস্ট করে না, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি না, কিন্তু তোমার এই যে প্রথমের দিকে ধরো অসিলেট করছে, তারপরে কিছু ফাইনালি অসিলেট আচ্ছা করে, আচ্ছা, তারপরে ইভেন্চুয়ালি কনভার্জেন্ট, ইভেন্চুয়ালি কনভার্জেস টু ইনফিনিটি, এটা তুই বলতে চাইছিস? হ্যাঁ 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 আমি ওটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ নেওয়াই যেতে পারে, কিন্তু তাতে তো আমাদের অসুবিধা নেই, কারণ ইভেন্চুয়ালি থাকলেই কিছু সময়ের পরে তো ওটা চলেই যাচ্ছে না। তো আমাদের এখানে লাস্টের কথাটা শোন, এখানে 1/rnx কখন থাকবে? ফর সাম লার্জ n। তো আমরা প্রথমে টার্মগুলো এমনিতেই নেব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখান থেকে তাহলে v1 v2 তুই কনসিডার করে এটা লিখে রাখতে হবে, ক্লোজ সেট c1 and c2 and c1 plus v1 ইন্টারসেক্ট c2 minus v2, এটা এমটি হবে। এটা স্টেটমেন্ট লিখে রাখ, নোট। এটা ওই যেহেতু আমাদের কাছে t2 প্রপার্টি আছে সেই সেন্সটাকে ইউজ করতে পারি আমরা এখানে। দেয়ার এক্সিস্ট আ ক্লোজ সেট বলেছে বলে কোনো অসুবিধা নেই, দুটো এরকম ক্লোজ সেট বানানো যাবেই, যার জন্য v1 v2 যদি আলাদা দুটো হয় বা ওদের মধ্যে যদি কিছু ইন্টারসেকশনও থাকে, যদি কিন্তু ইন্টারসেকশন থাকে সেখান থেকে ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা c1 c2 কে কনস্ট্রাকশন এর উপর ডিপেন্ড করছি, এরকম কনস্ট্রাক্ট করা যেতেই পারে যে c1 c2 কে অ্যাডজাস্ট করে আমরা c1 plus v1 এবং c2 minus v2 কে একদম ডিসজয়েন্ট করে দিতে পারি। এটা আমরা খুব অ্যানালিসিসের খুব বড় একটা রেজাল্ট। এটা বেসিক্যালি আমরা নেটের পরীক্ষা তো দেখতে পাই, a is compact and b is closed, তাহলে আমরা বলতে পারি যে sum is closed, তাহলে আমরা বলতে পারি a is compact and b is closed, the sum is closed। রিয়েল এর ছোট্ট প্রুফ করা যেতে পারে এখানে, টিভিএস এর রেসপেক্টে বলা যেতে পারে। আমি এখানে এই প্রুফটা অ্যাকচুয়ালি কেন করাচ্ছি, এটা অ্যাকচুয়ালি খুব অর্ডিনারি প্রুফ, খুব অর্ডিনারি প্রুফ, কিন্তু আমি করানোর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি এখানে একটা জিনিসকে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের ক্লাসে, হচ্ছে এক্স বিলংস টু, আমি বলছি এ প্লাস বি ক্লোজার। আমি বলছি ক্লোজ সেট বলেছে, তো ক্লোজ সেট যদি মানে কি সে তার সমস্ত লিমিট পয়েন্ট গুলো কন্টেন্ট করে, মানে ক্লোজ সেট তার ক্লোজারের সাথে সেম। তো আমি একটা এলিমেন্ট যদি ক্লোজার থেকে নিই, তাহলে যদি আমি দেখিয়ে দিতে পারি সেটা আলটিমেটলি আমাদের ক্লোজ সেটের ভেতরেই আছে, তাহলে আমাদের আরবিটারিনেসের জন্য ক্লোজ সেট হয়ে যাবে, সেটটা ক্লোজড হয়ে যাবে।
তো আমি এখান থেকে কি বলতে পারি, দেয়ার ইজ আ সিকোয়েন্স xn বিলংস টু a প্লাস b, সিকোয়েন্স ইন বলা যায়, সিকোয়েন্স ইন such that xn is xn। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x আলফা নিয়ে আমরা কি বলতে পারি, x আলফা হচ্ছে u আলফা প্লাস v আলফা, যেখানে u আলফা a থেকে আসছে। আচ্ছা আমি এখানে xn নিয়ে যেটাকে আলফা করে দেয়, হ্যাঁ এটাকে আলফা করে দেয়, আলফা আলফা করে দেয়, এখানেও এটাকে আলফা করে দেয়, n নিস না। তাহলে এই ইউ আলফা প্লাস বি আলফা থেকে আসছে, এটা বোঝা যাবে, এটা বিলংস টু এ হচ্ছে, এটা বিলংস টু বি হচ্ছে। এখন ইউ আলফা হ্যাজ এ সাবনেট, এই জন্যই আমি এটা চাইছিলাম, আমি একটু নেট আইডিয়াটাকে ইউজ করতে চাই। নেট মানে যেটা জেনারেলাইজড সিকোয়েন্স। একটু মনে করানো যাক, আমাদের কাছে পোসেট আছে, পোসেট আছে, পোসেট কি করে, পোসেট আমাকে অর্ডারিংটা দেয়। ফলে আমি যদি বলি যে সিকোয়েন্স, সিকোয়েন্সের ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার ইটসেলফ একটা পোসেট, সিকোয়েন্স খুব খুব পার্টিকুলারলি একটা নেট, ঠিক আছে, নেট বলা হয়, নেট, এই নেট নয় সরি, এই নেট। তো নেট, তো নেট, নেটেরও কনভার্জেন্সি থাকে। নেট হচ্ছে জেনারেলাইজ, মানে টপোলজিক্যাল সবসময় তো ন্যাচারাল নাম্বারের অর্ডারিং পাওয়া যায় না, তো কিছু একটা অর্ডারিং এর জন্য লাগবে, একটা পোসেট আমরা বানিয়ে নিতে পারি, পার্শিয়ালি অর্ডার্ড সেট, সেখান থেকে আমরা অর্ডারিং দিয়ে একটা সিকোয়েন্সের মতো কিছু বানাতে পারি, যেটা পার্টিকুলার ফর্ম একটা সিকোয়েন্স, কিন্তু এটা জেনারেল একটা আইডিয়া। তো সাবনেট মানে তো সাবসিকোয়েন্স মনে হতে পারে, কিন্তু সেটা সবসময় নয়, মানে সাবসিকোয়েন্স আর সাবনেট সেম জিনিস নয়, কিন্তু আইডিয়াটা মোটামুটি সেম। ওই সাবসিকোয়েন্সের জন্য আরেকটাকে মোনোটোন ইনক্রিজিং নিতে হয়, ওটা ওইখানেও আছে, কিন্তু একটু ডিফারেন্স আছে হালকা, ঠিক আছে। তো আপাতত অত দূর ভাবতে হবে না, জাস্ট এইটুকুনি জেনে রাখ। তারপর একটা সাবনেট পাচ্ছি, ইউ আলফা হ্যাজ এ সাবনেট, আমি সেটাকে বলছি হচ্ছে ইউ বিটা, সাবসিকোয়েন্সও ভেবে নিতে পারি যদি তোর খুব অসুবিধা, ইউটা হুইচ ইজ কনভার্জেন্ট। আর আলটিমেটলি এক্স আলফাটা কনভার্জ করছে, তাহলে ইউ আলফা ভি আলফাও কনভার্জ করছে, তাহলে ইউ আলফা কনভার্জ করলে তার সমস্ত তার মধ্যে একটা সাবসিকোয়েন্স পাওয়াই যাবে যেটা কনভার্জ করছে, একটা কেন সমস্ত সাবসিকোয়েন্টই করবে, তো কনভার্জেন্ট। এবং আমি বলছি যে ইউ বিটা সেটা কনভার্জ করছে বেসিক্যালি জেড, জেড বিলংস টু এ। তাহলে এখন এক্স বিটা যেটা, সেটাকে আমরা বলতে পারি ইউ বিটা প্লাস ভি বিটা, সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি আমি এখানে ভি আলফার থেকেও একটা ভি বিটা পেয়ে যাবো। তো আমি আমার এক্স বিটাকে কনস্ট্রাক্ট করছি, সেটা হচ্ছে ইউ বিটা এবং ভি বিটা, এবং এখান থেকে আমি বলছি ভি বিটা হচ্ছে বেসিক্যালি ইউ বিটা মাইনাস এক্স বিটা, এটা বলতে পারি। এখন এই জিনিসটা বেসিক্যালি বিতে আছে, এই জিনিসটা বেসিক্যালি বিতে আছে, এবং লক্ষ্য করবি ইউ বিটা কোথায় কনভার্জ করছে, ইউ বিটা জেড এ কনভার্জ করছে, এক্স বিটা কোথায় কনভার্জ করছে, এটা এক্স এই কনভার্জ করছে, হ্যাঁ এটা এক্স এই কনভার্জ করছে। আমি চাইলে একটুখানি সুবিধার জন্য একটা লাইন এক্সট্রা লিখে নিতে পারিস, সেটা হচ্ছে এক্স বিটা মাইনাস ইউ বিটা, এটা করে নিলে এই জিনিসটা এক্স মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে। কেউ বলতে পারে যে মাইনাসটা আসছে তো স্কেলার মাল্টিপ্লিকেশন ওটা অ্যাডজাস্ট করে দেবে, ওটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, কারণ আমরা রিয়েল বা কমপ্লেক্স পড়ছি না যে মাইনাসে প্লাস একটু অসুবিধা হবে, এখানে পিওরলি মাইনাস প্লাস মানে বেসিক্যালি স্কেলার মাল্টিপ্লিকেশন, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এতে সিকোয়েন্সের কনভার্জেন্সির কোনো ক্ষতি হয় না। এক্সএন যদি আলফাতে কনভার্জ করে তাহলে মাইনাস এক্সএন মাইনাস আলফাতে কনভার্জ করবে, দ্যাট ইজ ইন জেনারেল ট্রু। আর মাইনাস আলফা মাইনাস এক্সএন আর মাইনাস আলফাতে কনভার্জ করলে এক্সএন আলফাতে কনভার্জ করবে, ইট ইজ এগেইন ট্রু। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ভি বিটা বিতে আছে, তাহলে এক্স মাইনাস জেডটাও কোথায় চলে যাবে, বিতেই চলে যাবে, ঠিক আছে, কারণ বিটা ক্লোজ দেওয়াই ছিল আর এটা অলরেডি কম্প্যাক্ট ছিল, ফলে এর ভিতরে তো যাচ্ছেই, বিটা যেহেতু ক্লোজ ছিল, ফলে সিকোয়েন্সটা বি থেকে মানে সাবনেটটা বা নেটটা আমি বি থেকে নিচ্ছি, তাহলে এর কনভার্জেন্সিটাও বি থেকেই পাবো, কারণ বি আলটিমেটলি আমাদের একটা ক্লোজ সেট, ঠিক আছে। তো যেহেতু এখানে আমরা সিকোয়েন্সটা ইন জেনারেল পাবো না, ঠিক আছে, ইন জেনারেল আমরা সিকোয়েন্সের আইডিয়া পাই না, এখানে আগের থিওরেমটাতে সিকোয়েন্স পেয়েছিলাম, কারণ এটা প্রথম থেকেই আমরা কনসিডার করেছি স্কেলার, এটা স্কেলার মাল্টিপ্লিকেশন ছিল, তো স্কেলার রিয়েল বা কমপ্লেক্স থেকে আসবে, তার সিকোয়েন্স পাওয়া যাবে, কারণ ওখানে সিকোয়েন্স এক্সিস্ট করে। কিন্তু এই থিওরেমটাতে তুই
আলোচনাটা কোথায় হচ্ছে? আলোচনাটা হচ্ছে টপোলজিক্যাল স্পেসটা ভেতরে। তো এখানে তুই সিকোয়েন্সটা পাবি না, এখানে তুই ইন জেনারেল সিকোয়েন্স পাবি না। টপোলজিক্যাল স্পেসের সিকোয়েন্স না পেয়ে আমাদের নিতে হয় নেট সিকোয়েন্সের জায়গায়, ঠিক আছে? আর সাবসিকোয়েন্সের জায়গায় সাবসিকোয়েন্স সাবনেট সেম নয়, তবুও সাবনেট নিতে হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে দুটো জিনিস দেখতে পাচ্ছিস যে এক্স, এটা এক্স মাইনাস জেড বিটার বি এর ভেতরে আছে, তাহলে এক্স জেড প্লাস বি এর ভেতরে আছে, আর জেডটা আছে এ তে। তাহলে আমি এখান থেকে বলতে পারি দিস ইজ সাবসেট অফ এ প্লাস বি। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম এক্স বিলংস টু এ প্লাস বি। তাহলে এটা আরবিটারি ছিল, এটা প্রমাণ হয়ে গেল যে এ প্লাস বি ক্লোজ। উইথ রেসপেক্ট টু এটা টপোলজিক্যাল প্রুফও বলতে পারিস, ঠিক আছে? চাইলে বলতে পারিস এটা টপোলজিক্যাল প্রুফ, কারণ আমরা ভেক্টর স্পেসকে ইউজ করে নি, স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করা হয়েছে। সাবনেট মানে যেটা নেটই তো, হ্যাঁ সেটা নেটের বাচ্চা, যেমন সাবসিকোয়েন্স সিকোয়েন্সের বাচ্চা, সিকোয়েন্সের কিছু পোর্শন দিয়ে হয়, সাবনেট নেটের বাচ্চা, ঠিক আছে? সেটাও ইটস, হ্যাঁ যে কোনো সাবসিকোয়েন্স ও সিকোয়েন্সই মানে যে কোনো সাবনেট নেট, ইয়েস। এখানে এটা টপোলজি তো পুরো বলা যাবে না, এখানে ভেক্টর স্পেস এসেছে কারণ এখানে প্লাসটা রয়েছে না, এখানে প্লাসটা ডিফাইন করা রয়েছে, ফলে এই জন্য এটা টিভিএস, ঠিক আছে? যে সলিউশনটা টিভিএস কারণ এখানে প্লাসটা রয়েছে, প্লাস তো আর টপোলজিতে থাকে না। পরবর্তী রিমার্ক সেটা হচ্ছে 1 নাম্বার, এভরি কম্প্যাক্ট সেট কে in a TVS is bounded. Every compact set K in a TVS is bounded. ঠিক আছে, এটা বলা হচ্ছে every compact set K in a TVS is bounded. যে কোনো কম্প্যাক্ট সেটই TVS এর বাউন্ডেড। এইটা তোরা হোমওয়ার্ক হিসেবে করবি, এটা প্রুফ করবি অ্যাজ এ হোমওয়ার্ক। আমরা এখানে রিমার্ক 2টা প্রমাণ করব, দিয়ে আমি তোদেরকে আরো 3-4টে এক্সারসাইজ দিতে পারি যেটা তোরা প্র্যাকটিস নিজে যা চেষ্টা করতে পারিস। কিন্তু আপাতত আগে আমি সেকেন্ডের পার্টটা প্রমাণ করি। ইফ বলছে ডেল্টা 1 গ্রেটার দেন ডেল্টা 2 ডট 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 greater than delta n and so on converges to 0, v is a neighborhood of 0, then delta nv, এখানে n belongs to natural number, is a local base at 0. লোকাল বেস, লোকাল বেস কাকে বলে? মানে জিরোকে ঘিরে তুমি যেমন ইচ্ছা একটা ওপেন সেট নাও না কেন, তুই এই লোকাল বেস থেকে একটা ওপেন সেট পেয়েই যাবি যেটা ওই জিরোকে কন্টেইন করবে এবং ওই যে ওপেন সেটটা, ঠিক আছে, তার ভেতরে কন্টেন্ট হবে। পাড়ার ক্লাব, ইয়েস পাড়ার ক্লাব, ঠিক। আর ওই বিশ্ববিখ্যাত, মানে আমি এই পাড়ার ক্লাবটা বানানোর পরে আর নিজেরও মাঝে মাঝে হাসি পায় সত্যি, কিন্তু লজিক্যালি ট্রু। পাড়ার ক্লাব হচ্ছে খুব কাজের জিনিস, দরকার বিয়েছে তারা আপদে বিপদে আসে, ঠিক আছে? এমনিতে কোনো আসে না, কিন্তু আপদে বিপদে আসে, তুই যদি যাস সাহায্য চাই তাহলে কেউ আসতে পারে, ঠিক আছে? তো তোর বাড়ি হচ্ছে ওপেন সেট যেখানে তোর ঝামেলা হচ্ছে, তুই একটা না একটা পাড়ার ক্লাবের কাউকে একটা ছেলে ছোকরাকে পেয়েই যাবি যাকে তুই ডেকে আনতে পারবি বলে সাহায্যের জন্য। আশা তো
এটা হচ্ছে লোকাল বেসের ডেফিনেশন। লোকাল বেস মানেও তাই। হোয়াট ইজ বেস? বেস মানে হচ্ছে বেস ক্যাম্প। লোকাল বেস হচ্ছে পাড়ার ক্লাব, পাড়ার বেস। পাড়ার কিছু না কিছু হলে কারোর বাড়িতে কাউকে না কাউকে ওই পাড়ার ক্লাব থেকে সাহায্যের জন্য পাওয়া যায়। ঠিক আছে, সবাইকে পাওয়া যাবে না, ইট ইজ নট পসিবল। সেটা লোকাল বেসও তাই বলছে, সবাই পাবে না। ঠিক আছে, কাউকে না কাউকে পেয়ে যাবে, কাউকে কাউকে লোকাল বেস হয়। এখন এর প্রুফটা করা যাক, 2-4 লাইনের প্রুফ। মানে আমাদের এখানে একটা গোটা সেকশন আলটিমেটলি 3 নম্বর ক্লাসে গিয়ে শেষ হয়ে গেল। অনেকটা বড় জিনিস শেষ হয়ে গেল, ইন্ট্রোডাক্টরি ছিল। বলছে প্রুফে, let V be a NBD of 0 and there exists a delta greater than 0, যেখানে V subset of T U আচ্ছা এখানে এখানে একটা জিনিস দাঁড়া এখানে ভি, এখানে অলরেডি একটা ভি ছিল না, এটাকে তোর একটা ইউ করে দে। হ্যাঁ, এটাকে ইউ করে দে, এটা হচ্ছে ইউ। হ্যাঁ, অলরেডি আমরা ভি লিখেছিলাম, মানে এখানে নোটেশনে গন্ডগোল হবে। এইটা হচ্ছে সাজ দ্যাট ভি যেটা আমরা ছিল ভি, এটা কাটিস না, সাবসেট অফ টি অফ ইউ। ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ফর অল ফর টি গ্রেটার দ্যান ডেল্টা, এখানে এখানে ডেল্টা ভি ছিল না, তো আমি একটা ইউ নিচ্ছি জিরো নেবারহুড এবং ডেল্টা নিচ্ছি সাফিসিয়েন্টলি স্মল। ঠিক আছে, এবং সেই ডেল্টার থেকে বড় সমস্ত টি এর জন্য ভি বেসিক্যালি টিউ এর ভেতরে, টি ইউ এর ভেতরে চলে যায়। ঠিক আছে, এটা অলরেডি আমরা প্রথমের দিকে ক্লাসে করেছি। শিফটের দ্বারা আমরা পুরো ভিটাকে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশনের দ্বারা কি করলাম, জিরোর নেবারহুড মানে বেসিক্যালি কনভেক্সি, বেসিক্যালি সিমেট্রিক থাকবে, ব্যালেন্সড বলতে পারিস। তো সিমেট্রিক থাকবে, একটা সিমেট্রি থাকবে। তো আমি টি ইউটা মাল্টিপ্লাই করার জন্য কি হবে, ওটা এনলার্জ হবে, তাই না, ওটা এক্সপ্যান্ড হয়ে যাবে টি মাল্টিপ্লাই করার জন্য, কারণ জিরোটাকে কন্টেন এখনো করবে, কারণ জিরোর নেবারহুড আছে। টি ইন্টু জিরো জিরোই হবে, কিন্তু যদি সেটটা এটা থাকে তাহলে সেটটা এখন বড় হয়ে যাবে। তো আমি একটা ইউ নেবারহুড পেয়ে যাব, একটা নেবারহুড পেয়েই যাব, যার জন্য ডেল্টা, ডেল্টা থেকে বড় যে কোনো টি এর জন্য, যে আমি এই ইউটাকে ওর ভেতরে কন্টেন করি, সরি ভিটাকে ওর ভেতরে কন্টেন করিয়ে দিতে পারি। টি ইউটা জিরোর নেবারহুড বলে পসিবল হচ্ছে, ইন জেনারেল হলে হতো না কিন্তু, কারণ জিরোর নেবারহুড বেসিক্যালি, জিরোর নেবারহুড যদি ব্যালেন্স নাও হয় তাহলেও যদি আমি ওকে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা জিরোটাকে তখনও রাখবে, জিরো বাদ পড়বে না কিন্তু। আর স্কেলার মাল্টিপ্লিকেশন যেহেতু হোমিওমরফিজম, ফলে ইউ একটা ওপেন সেট হলে টি ইউটাও একটা ওপেন সেটই হবে, এবং সেটা জিরোকে মানে জিরো নেবারহুডই হবে। ওকে, সেটা জিরো নেবারহুডই হবে, বুঝতে পেরেছিস? ফলে ইউ যদি একটা নেবারহুড হয় তাহলে টি ইউটা জিরো নেবারহুডই হবে, কারণ জিরো আছে এর ভেতরে। জিরো না হলে হতো না কিন্তু, যদি নন জিরো এলিমেন্টকে সেন্টার করে নেবারহুড নিস, তখন তুই যদি সেটাকে স্কেলার মাল্টিপ্লাই করিস তাহলে সেটা এনলার্জ হয়ে যাবে বটে, কিন্তু সরেও যাবে। যেমন 2-3, তুই সিম্পল ইন্টারভাল নে, 2-3 তুই 5 দিয়ে মাল্টিপ্লাই কর, সেটা এনলার্জ হবে কিন্তু সেটা শিফট হয়ে যাবে, বেড়ে গেল। 2-3, 2 আর 3 এর মধ্যে 1 ইউনিট গ্যাপ ছিল, এটার মধ্যে 5 ইউনিট গ্যাপ, কিন্তু তুই 0-1 নে আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই কর, 0-5 পাবি। এখানে কিন্তু সরে গেল না, এটাই হচ্ছে মজার বিষয়। জিরো থাকার এটাই হচ্ছে একটা বড় সুবিধা, এটা সরে যায় না, এটা জিরোকে নিয়ে এনলার্জ হয়। তো এখানেও তাই হচ্ছে, টি ইউ, ইউটা নেবারহুড ছিল জিরোর, টি ইউ টি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, স্কেলার মাল্টিপ্লাই করি, তাহলে এখনো সেটা নেবারহুডই থাকবে, জিরোরই থাকবে, কিন্তু সাইজটা বড় হয়ে যাবে, ফলে সেটা ভি কে কন্টেন করেই ফেলবে। এমন একটা তো ওপেন সেট পাওয়াই যাবে। তার মানে জিরোর কি কিছু স্পেশালিটি আছে যে এই জিনিসটাকে হতে দিচ্ছে? এক্স্যাক্টলি, এই জন্যই তো জিরো এত গুরুত্বপূর্ণ জিনিস। জিরো পরীক্ষার খাতায় জিরো পাওয়া খুব কষ্টদায়ক, কিন্তু এখানে জিরো পাওয়া খুব ভালো, খুব কাছে। টেক n large
take n, take n large enough such that delta n s greater than 1. Sorry, delta n delta n delta. Okay, ঠিক আছে, ডেল্টা এন ডেল্টা কেমনটা লাগছে না? আচ্ছা দাদা, ডেল্টাটাকে এস এর মতোই দেখতে, তো এটাকে আমরা এসি ভেবে নিচ্ছি। এটাকে ডেল্টা ইন্টু ডেল্টা কেমনটা লাগে, এটাকে এস ভাব, ঠিক আছে, এস। একটুখানি প্যাচটা খুলে দিলে এটা এস হয়ে যায়, ঠিক আছে, একটু প্যাচটা খুলে দিলে ডেল্টা ইন্টু এস গ্রেটার দেন 1। তো একটা খুব বড় ডেল্টা নিচ্ছি, তো এস এটা বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, এটা করাই যাবে আর্কিমিডিয়ান প্রপার্টি। আমরা এরকম একটা এস এখান থেকে যে এসটা আমরা কনসিডার করেছি, এরকম একটা ডেল্টা পেয়েই যাবো, যার জন্য এস ইন্টু ডেল্টা বেসিক্যালি 1 এর চেয়ে বড় হয়ে যায়, ঠিক আছে। এটা আর্কিমিডিয়ানের জন্য পসিবল, ঠিক আছে, কারণ এটা সিম্পল জিনিস বোঝ না, যদি বড় একটা ডেল্টা নিস তাহলে 1 বাই ডেল্টা, ঠিক আছে, সেটা তো আমাকে দিয়েই দেবে না আলটিমেটলি। আচ্ছা, তাহলে এখানে আমি বলতে পারি ভি সাবসেট অফ 1 বাই ডেল্টা এন ইউ, এটাও বলতে পারি। দেখ, এটা বলতে পারি তো, এই কনক্লুশনটা থেকে আমি ড্র করছি টি এস এর চেয়ে বড়, ডেল্টা এস 1 এর চেয়ে বড়, তাহলে ভি সাবসেট অফ 1 বাই ডেল্টা এন ইউ এটাও সত্যি হবে, ভি কে কন্টেইন করবে। দেখ, এটা বলতে পারি কি? এটা কি বলা যায়? বলা যাবে তো, ভি সাবসেট অফ 1 বাই ডেল্টা এন ইউ কি হবে? ভি সাবসেট অফ টি ইউ যদি থাকে সেখান থেকে, কারণ আমাদের আলটিমেটলি পেতে হবে ডেল্টা এন ভি, সেজন্যই আমি এই ফরম্যাটটা চাইছি। অলরেডি আমরা ডিফাইন করেছি টি যদি এস এর চেয়ে বড় হয়, তাহলে এটা হচ্ছে ডেল্টা এন এস কি দাদা, হ্যাঁ, আচ্ছা সরি, এটা 1 এর চেয়ে বড় হবে না রে, আমি ভুল করেছি। হ্যাঁ সেটাই বলছি, 1 এর চেয়ে ছোট হবে, হ্যাঁ হ্যাঁ, এটা 1 এর চেয়ে ছোট হ্যাঁ তাহলে হবে। এবার কারণ ডেল্টা বেসিক্যালি তো টেন্ডিং টু 0 হচ্ছে না, তো সাফিসিয়েন্টলি লার্জ ডেল্টা এটা আমাকে 1 এর চেয়ে বড় দেবে না, এটা 1 এর চেয়ে ছোট দেবে। ইয়েস, আর দেখ এখানে টি এস এর চেয়ে বড় হলে, তার যে কোনো টি যদি এস এর চেয়ে বড় হয়, তাহলে এমন টি তো পাওয়া সম্ভব যেটা 1 এর চেয়ে বড়, এস এর চেয়ে বড়, তাই না? সেরকম টিও এক্সিস্ট করে, কারণ টি এস এর চেয়ে বড় হলেই চলবে। তো টি 1 এর চেয়েও বড় এবং এস এর চেয়েও বড়, তাহলেও কোনো অসুবিধা নেই, তাই না? সেরকম টিও এখানে এক্সিস্ট করে, তার জন্য ওটা সত্যি হবে, কারণ স্কেলার মাল্টিপ্লাই করছিস তো, তুই 5 দিয়ে মাল্টিপ্লাই কর কিংবা 500 দিয়ে মাল্টিপ্লাই কর, জিরোর নেবারহুডটা এন লার্জই হবে, তাই না? ওই 0 ইন্টু 0,1 এই যে সেটটা নিয়েছিলাম, এখানে 5 এর জায়গায় 500 দিয়ে মাল্টিপ্লাই কর, এটা 0 ইন্টু 500 হয়ে যাবে, আরো এন লার্জ হবে। মানে টিটার তো কোনো লিমিটেশন নেই, তুই টিটাকে যত ইচ্ছা নিতে পারিস, যত বড় নিবি তত ভালো মতো ভি চলে যাবে, তাই না? তাহলে এটা 1 এর চেয়ে ছোট। দাদা হ্যাঁ, বলছি এইভাবে তো পড়াইতে পারে, ডেল্টা এন এসটা যদি 1 এর থেকে ছোট হয় তাহলে তোমার ওই এসটা লেস দেন 1 বাই ডেল্টা এন, ডেল্টা এনটাকে নিচে রাখো। এবার তাহলে তোমার ভি, আরেকবার বল। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বল। বলছি যে ভিটা তো টি ইউ এর সাবসেট কখন হবে, যদি টি সেই সমস্ত টি যারা এস এর থেকে বড়, তাই তো? এবার এখানে বলেছে ডেল্টা এন এস তাহলে 1 এর থেকে ছোট, তার মানে তোমার ডেল্টা এনটাকে যদি আমি নিচে দিয়ে করে দিই, তার মানে এসটা লেস দেন 1 বাই ডেল্টা এন, ঠিক আছে? তাহলে তুই বক্স ফাংশন লাগিয়ে দে, তুই টি পেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি আর কি, তাহলে তোমার ওইটাই তো চলে আসছে, ভি সাবসেট অফ 1 বাই ডেল্টা এন। ঠিক আছে, অঙ্কিতা বুঝতে পারছিস তো এই জায়গাটা কি হচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। ভি সাবসেট অফ ডেল্টা এন, তাহলে এখান থেকে আমি বলতে পারছি ডেল্টা এন ভি সাবসেট অফ ইউ। আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, ডেল্টা এন ভি এই সেটের এলিমেন্ট তো,
তাই না? ডেল্টা এনভি এর এলিমেন্ট, আর ইউ কি ছিল? যে কোনো একটা নেবারহুড। লোকাল বেস হবার জন্য কি চাই? যে কোনো একটা নেবারহুড নাও না কেন জিরোকে সেন্টার করে, তার জন্য এই সেট থেকে একটা এলিমেন্ট পেতে হবে যে জিরোকে, তো এটা জিরোকে কন্টেন করেই, কারণ ভি জিরোকে কন্টেন করে, এটা জিরোকে কন্টেন করেই, যেটা ইউ এর ভেতরে লাই করবে। এটাই তো ডেফিনেশন ছিল, তাই না, লোকাল বেসে। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করে দিলাম ডেল্টা এন ভি ইজ আ লোকাল বেস। এবার তুমি যেমন ইউ নেবে তার করেসপন্ডিং তেমন এন পাবে, যার জন্য ডেল্টা এন ভি জিরোর ভেতরেই থাকবে, মানে ইউ এর ভেতরেই থাকবে। আর একই লজিক, ভি যেহেতু জিরোর নেবারহুড, ফলে যত বড় নাম্বারই তুমি মাল্টিপ্লাই করো না কেন নেবারহুডটা সেটা জিরো থাকবেই থাকবে। ফলে একই লজিক কাজ করছে এখানে, ঠিক আছে? তাহলে লোকাল বেস হওয়ার জন্য কি চাই? পাড়ার ক্লাব। একটা বাড়িতে সমস্যা হচ্ছে, তাহলে ওই পাড়ার ক্লাব থেকে কেউ না কেউ আসবে। ইউ জিরোর নেবারহুড মানে সমস্যা, তাহলে একটা পাড়ার ক্লাব থেকে এলিমেন্ট আসবে ডেল্টা এন। সিম্পল লজিক। ওকে, কিছু রিমার্ক হিসাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে 1/n minus 1 is a local base of 0 for R. ঠিক, 1/n তার ব্র্যাকেটের ভেতরে ব্র্যাকেট x, যেখানে নরম x ইনফিনিটি, এটা লেস দ্যান 1, এটা ইউনিট বল, তার সাথে 1/n মাল্টিপ্লাই করেছি, ইজ আ লোকাল বেস ফর C01। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ফর C01। দাদা ওটা তো স্কুপ নর্ম। হ্যাঁ, খুব নর্মাল, ইনফিনিটি নর্ম, তার রেসপেক্ট। তার রেসপেক্টে ইউনিট বল 1/n, তার সাথে ইউনিট বলের সাথে 1/n মাল্টিপ্লাই, সেটা একটা লোকাল বেস হবে। Okay. দাদা বলছি নর্মাল একটা ডায়াগ্রাম ছিল না, সেই যত আমি পিটাকে বাড়াচ্ছি ওই পি নর্ম সেটা, মানে পিটা তো ইনফিনিটি রয়েছে, সেই রম মানে স্কোয়ার টাইপের মানে রম্বাস টাইপের বইটা ছিল না, হ্যাঁ পিটা হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওটা ওটা সিমপ্লেক্স এর রেসপেক্টে দেখানো হয় যে ওই কনভেক্স কনকেভ। ইউনিট, হ্যাঁ, ইউনিট বলগুলো কেমন ভাবে L1 নর্মে কেমন ইউনিট বল, L2 নর্মে কেমন ইউনিট বল, সেই রেসপেক্ট। হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ, ওটা লাগে হচ্ছে ক্রেইন মিলম্যান থিওরেমে, আমাদের লাগবে টিভিএস এ ক্রেইন মিলম্যান থিওরেম আছে, ওখানে তোর ওই আইডিয়াটা লাগবে যে কনভেক্স পয়েন্টস, ঠিক আছে, তার রেসপেক্টে কি হয়, কিরকম কনভেক্স সেটস হয়, সেরকম সেই ক্ষেত্রে সিমপ্লেক্স খুব ভালো একটা কনভেক্স সেট এবং কনভেক্স হালও দেয়। সেটা আমাদের পরের যদি যে এক্সারসাইজটা দিতাম সেটার প্রথম কোশ্চেনটাও এটাই আছে, যে প্রথমত হচ্ছে E1 and E2 যদি বাউন্ডেড হয়, তাহলে E1 প্লাস E2 বাউন্ডেড। এটা তো ট্রিভিয়াল, কেন? কারণ হোমিওমরফিজম প্লাস একটা হোমিওমরফিজম, তাহলে হোমিওমরফিজম প্রিজার্ভ করবে। আচ্ছা সরি, প্রিজার্ভ করবে না, ভুল বললাম, হোমিওমরফিজম প্রিজার্ভ করে না বাউন্ডেডনেস, সরি। 0, 1 এবং R এরা হোমিওমরফিক, কিন্তু 0, 1 বাউন্ডেড আর আনবাউন্ডেড, আমি ভুল বলে ফেলেছি।
তোদের প্রমাণ করে দেখাতে হবে E1 and E2 এগুলো এক্সারসাইজ। U1 and E2 যদি বাউন্ডেড হয় তাহলে U1 প্লাস E2 বাউন্ডেড হবে, হোমিওমরফিজম দিয়ে এটা হয়। তোকে বাউন্ডেডনেস এর ডেফিনেশন ইউজ করতে হবে। কনভেক্স হাল of a bounded set is bounded। এই দুটো এক্সারসাইজ হিসেবে রেখে দে, এক্সারসাইজ বা হোমওয়ার্ক যা তোর মনে হয়। থিওরেমটার নামটা কি বলবো? ক্রেইন-মিলম্যান। নামটা একটু লিখে দাও না দাদা। হ্যাঁ থিওরেমের কি নাম বললে ওটা একবার লিখে দাও না। হ্যাঁ, লিখে কেন দেবো, ওটা তুমি তোকে দেখাবো, দেখাচ্ছি, চিন্তা করছিস? আগে দাঁড়া, আমি নিজে একবার দেখে নি কোথায় আছে। এই হচ্ছে ক্রেইন-মিলম্যান। নোটটা আমি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা আমারই নোট, এটা আমার কোর্স ওয়ার্কের প্রেজেন্টেশন ছিল অ্যাকচুয়ালি। তো ক্রেইন-মিলম্যান থিওরেম, তো এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের ইয়েতে কি বলে, রুডিনে শুধুমাত্র মেন মিলম্যানসটা ছিল। আমি এর আগে লেম্মা, এক্সাম্পল এবং ডেফিনেশন, তিনটে বই থেকে নেওয়া হয়েছে, তিনটে বই শিফার এবং রুডিন এবং কুমারসা রয়েছে, এখান থেকে দেখতে পারিস। এইটা হচ্ছে আমাদের থিওরেম অ্যাকচুয়ালি, তোরা তো করতে হবে তোকে রেগুলার এন পলিগনের জন্য। এক্সট্রিম পয়েন্টস, ঠিক আছে, এক্সট্রিম পয়েন্টস এর উপর ক্রেইন-মিলম্যান খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা রুডিনে পুরো মানে রুডিনের থিওরেমটা আছে কিন্তু প্রিলিমিনারি গুলো নেই, ঠিক আছে? তো সেজন্যই আমি তোকে আমার পেপারটা দিলাম, আমার প্রেজেন্টেশন, তুই পুরো মালটা পেয়ে যাবে। মিলম্যানের জন্য যা লাগবে সবকিছু, খুব গুরুত্বপূর্ণ থিওরেম এটা অ্যাকচুয়ালি। এটা প্রচুর জায়গায়, অ্যালজেব্রিক টপোলজিতে, এমনি টপোলজিতে, জেনারেল টপোলজিতে, সব জায়গায় না। ঠিক আছে, রিসার্চ গ্রুপে আমি দিয়ে দিয়েছি, মানে নোটটা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারি, প্রিন্ট দরকার নেই। ওকে, কোশ্চেনটা ছাড়, এটা এটা বাদ দে, এইগুলো হচ্ছে রয়েছে, ঠিক আছে? এবার আসছি আমরা এই নোটটা আমি আপলোড করে দিই আগে, তারপরে আমি এখানে আরো ভুলভাল জিনিসপত্র সব লিখবো,
এর আমাদের যেটা আমাদের প্রেজেন্টেশন এবং রিসার্চ প্রপোজাল তার জন্য লাগবে। এই নোটটাকে আপলোড করে দেওয়া যাক। তো কার কি বক্তব্য, কে কোনটা নিয়ে কোনটার ওপরে পেপার চায় বলো? সাবজেক্ট বলো, কি সাবজেক্টের ওপর তোমরা পেপার চাও? প্রেজেন্টেশন দিতে হবে কিন্তু, মানে যে সাবজেক্টে তুমি কনফিডেন্স ফিল করবে সেটাই তুমি নেবে।